আমরা যতটুকু প্রিডিক্ট করতেছি আগামী মাসে হয়তো তোমরা খুব দ্রুত সময়ের মধ্যে এটির পরীক্ষাটা হয়ে যাবে। এছাড়াও তোমার আগামী সপ্তাহের শুক্রবারে বা 3 তারিখে আর কি তোমাদের ক্যাশ অফিসারের পরীক্ষাটাও হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো এটার উপরে বেস করে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের এডিকে টার্গেট করে আমরা একটা ক্রাশ প্রোগ্রাম চালু করেছি। টার্নিং পয়েন্ট জব এইড সর্বদাই সিনিয়র অফিসার এবং বাংলাদেশ ব্যাংকের এডি মূলত এই দুইটার আগে আমরা একটা ক্রাশ প্রোগ্রাম রান করি। ক্রাশ প্রোগ্রামের মূল বিষয়টা কি, যে ধরো তোমরা এর আগে অনেক কিছু পড়েছো, এখন পরীক্ষার মনে করো 15 দিন সময় বাকি আছে বা 20 দিন সময় বাকি আছে। এই 15 দিন বা 20 দিনের মধ্যে তুমি কিভাবে একটা কংক্রিট অ্যান্ড কমপ্লিট প্রিপারেশন নিবে, কোন কোন বিষয়ের উপরে বেশি গুরুত্ব আরোপ করবে, কোনগুলো তোমাকে অবশ্যই পড়া উচিত এবং এখান থেকেই তুমি পরীক্ষায় কোশ্চেন কমন পাবে, এই সকল বিষয়গুলোই মূলত আমরা ক্রাশ প্রোগ্রামে আমরা আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় যেহেতু আগামী মাসেই বাংলাদেশ ব্যাংকের রেডির পরীক্ষাটা হয়ে যাবে, মূলত এটা তোমরা নিশ্চিত থেকো। সো যাই হোক, সো এই পরীক্ষার ডেটের আগে অল্প সময়ের মধ্যে তুমি কিভাবে তোমার প্রস্তুতিটা নিবে এবং কিভাবে তুমি বাংলাদেশ ব্যাংকের এমসিকিউ পরীক্ষায় কনফার্ম উত্তীর্ণ হবে, এই বিষয়গুলো ইনশাল্লাহ আমি আজকে আলোচনা করব। আমি ক্রাশ প্রোগ্রাম বাংলাদেশ ব্যাংক এডির জন্য যে ক্রাশ প্রোগ্রাম আমরা রান করেছি, এটাতে আমি মাত্র 5টা গ্রামারের ক্লাস নিব। আমি তোমাদেরকে আশ্বস্ত করতেছি ইনশাল্লাহ এই 5টা গ্রামারের ক্লাস, দ্যাট মিনস 5 দোকানে 10 ঘন্টা তুমি যদি খুব মনোযোগ সহকারে করো, গ্রামারে যে 10টা কোশ্চেন আসবে, জেনারেল 10টা কোশ্চেন আসে 8 থেকে 10টা, এই 8 থেকে 10টা কোশ্চেনের মধ্যে মোর দ্যান 90% কোশ্চেন তুমি কমন পাবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। ক্লিয়ার? সেই জন্য কেন এই কথাটা বলা, ক্লাসের শুরুতে এই কথাটা বলার কারণটা হলো যে যাতে তুমি ক্লাসের গুরুত্বটা অনুধাবন করতে পারো, যাতে ক্লাসে তুমি পূর্ণ মনোনিবেশ করতে পারো, এই কারণে আমি তোমাদেরকে এই কথাটা বললাম। এবং অনেস্টলি বলতেছি, আমি যা পড়াবো ইনশাল্লাহ এর বাইরে কোশ্চেন হবে না। আর যদি সুযোগ থাকে আমি 3টা ভোকাবুলারির উপরে, 3টা বা 4টা ভোকাবুলারির উপরে ক্লাস নিব। ভোকাবুলারি ক্লাস করলেও বুঝতে পারবে যে অল্প সময়ের মধ্যে কীভাবে ভোকাবুলারিটার মানে একটা ভালো প্রস্তুতি নেওয়া যায়, এই বিষয়টা আমি ইনশাল্লাহ আলোচনা করব। সো আসো তাহলে আমার যে 5টা গ্রামারের ক্লাস, তার মধ্যে আজকে 1 নম্বর ক্লাস হচ্ছে আমরা যদি বলি প্রোগ্রাম ফার্নিশিং ফর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের জন্যই মূলত আমরা এই প্রোগ্রামটা রান করেছি। তবে আজকে যারা ফেসবুকে বা তোমরা আমার সাথে যুক্ত আছো, আজকের এই একটা ক্লাস করো, তাহলেই বুঝতে পারবা এই আগামী 3 তারিখে যে ক্যাশের পরীক্ষাটা হবে, ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে মিনিমাম তোমরা 2টা কোশ্চেন পাবে, মিনিমাম 2টা কোশ্চেন পাবেই পাবে। আমি সুমন তোমাকে গ্যারান্টি দিচ্ছি, একদম ক্লাসের দিনই, এক্সাম তো আগামী সপ্তাহে, ওই দিন তোমরা কোশ্চেন মিলাইয়ে নিবা। ক্লিয়ার? ওকে, সো আসো তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আজকে আমাদের লেকচার ওয়ানে যে টপিকগুলো আমি আলোচনা করবো, সেই টপিকগুলোর কথা যদি বলি, প্রথমত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই পার্টটা নিয়ে কথা হবে। কারণ তোমরা জানো যে লাস্ট যে 2-3টা পরীক্ষা হয়েছে, বিশেষ করে কম্বাইন্ড সিনিয়র অফিসার এবং কম্বাইন্ড অফিসার, এই যে 15 এবং 16 তারিখে যে পরীক্ষাটা হয়েছিল, সো এই 2টা পরীক্ষায় কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে 2টা পরীক্ষাতেই কিন্তু কোশ্চেন আসছে। সো আমি তোমাদেরকে আশ্বস্ত করতেছি একদম কনফার্ম, সামনের যে 3 তারিখে যে ক্যাশ অফিসারের পরীক্ষা এবং সামনে যে বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষা, ম্যান্ডেটরি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে একটা কোশ্চেন তোমরা পাবেই। ইভেন কপাল যদি ভালো থাকে 2টা কোশ্চেনও পেতে পারো। এরপরে সাবজাংটিভ, কারণ এই সাবজাংটিভ টপিকটা খুবই 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 ইম্পর্টেন্ট। সো সাবজাংটিভ টপিকটা তোমাকে পড়তে হবে। ইনভার্সন, এটাও খুবই ইম্পর্টেন্ট। আরেকটা হলো অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। আমরা আজকে 4টা টপিক শেষ করব, একদম অডিট হবে না, 4টা টপিক খুব স্মুথলি তোমাদেরকে শেষ করাইতে পারবো, এটা আমি আশা করি। ক্লিয়ার? যারা তোমরা ফেসবুকে আসো, আমি তোমাদেরকে বলতেছি আজকের ক্লাস থেকে মিনিমাম 2টা কোশ্চেন ইনশাল্লাহ আগামী 3 তারিখ যে পরীক্ষাটা হচ্ছে ক্যাশ অফিসার, তোমরা পাবাই পাবা। আর বাংলাদেশ ব্যাংকের এডিতেও তোমরা মিনিমাম 2টা পাবা। সো কনফার্ম থাকো, 2 মার্ক তোমরা এখান থেকে পাচ্ছ। জেনারেলি কাটমার্ক কত? 55-50 এমনই কিন্তু কাটমার্ক, তার মধ্যে 2 মার্ক কিন্তু আমি আজকের ক্লাস থেকে তোমাকে ইনশিওর করে দিলাম। হ্যাঁ, সো আসো তাহলে আমরা শুরু করবো। আচ্ছা, একটু কথা বলি, ধরো আমরা যখন রেগুলার ক্লাসটা নিই, রেগুলার ক্লাসে তোমাদেরকে একদম ফান্ডামেন্টাল বিষয়গুলা, অনেক প্রয়োজন অপ্রয়োজনীয় বিষয়গুলোও কিন্তু আমরা আলোচনা করি, কিন্তু আজকে কিন্তু তা না। আজকে আমরা একদম ক্রিম, যে বিষয়গুলো খুবই আর্জেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, সেইগুলাই কেবলমাত্র আমি আলোচনা করব। ক্লিয়ার বিষয়টা? ওকে, সো আর কথা না বলে আমি শুরু করি। প্রথমে আমার যে টপিকটা, সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আরেকটা কথা, তোমরা যারা আমার সাথে জুমে আসো, যে কোনো কিছু প্রবলেম হইলে আমাকে থামাই দিবা। হ্যাঁ, আসো তাইলে আমরা শুরু করি। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমি তোমাকে 7টা বা 8টা রুলস পড়াবো। এই 7টা বা 8টা রুলসের মধ্যে প্রথম যে রুলসটা আছে, সেই রুলসটা যদি একটু দেখি আমরা, দেখো, ইভালুয়েট ইউর সেলফ। প্রথমটা আমি দিয়েছি যে তুমি একটু ইভালুয়েট করো, তুমি পারো কিনা বিষয়টা নিজে একটু জাজ করো। দেখি আমরা এবার কিন্তু এই রুলস থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। গতবার যখন ক্লাস প্রোগ্রাম নিয়েছিলাম তখন বলেছিলাম এ নাম্বার অফ দি নাম্বার অফ, এখান থেকে কোশ্চেন আসবে, দেখুন এসেছে। এবার কিন্তু এই রুলসটা থেকে কোশ্চেন আসতে পারে, কারণ লাস্ট 3টা বা 4টা পরীক্ষায় কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে অনেকগুলো কোশ্চেন এসেছে, কিন্তু এই রুলস থেকে কোশ্চেন আসে নাই। সো একটু রুলসটা আমরা একটু দেখবো, সবাই একটু ভালো করে শুনবা। দ্য লিস্ট, ওই তালিকাটি কন্টেইনিং নেমস অফ মিসক্রিয়েন্টস, কোন তালিকাটি? যেটা দুষ্কৃতিকারীদের নামগুলো বহন করিতেছিল, ওই তালিকাটি হ্যাভ অথবা হ্যাজ বিন সাবমিটেড টু দ্য কমিটি ফর অ্যাকশন, কমিটির কাছে পদক্ষেপ নেওয়ার জন্য কি করা হয়েছে? সাবমিট করা হয়েছে।
এখন একটু শোনো, আমাদের অনেক স্টুডেন্ট করে কি এখানে হ্যাভ আনসার করে, কিন্তু না, আনসারটা ভুল হবে। এখন যে সকল স্টুডেন্টরা হ্যাভ আনসার করে, কেন আনসার করে জানো? কারণটা হলো এই যে মিসক্রিয়েন্টস, এটা যেহেতু প্লুরাল, এই জন্য তারা এটাকে হ্যাভ আনসার করে। স্টুডেন্টরা মনে করে কি যে হ্যাভ অথবা হ্যাজ বিন সাবমিটেড এটা আমার ভার্ব। স্টুডেন্টরা মনে করে ভার্বের ঠিক আগের ওয়ার্ডটাই বোধহয় সাবজেক্ট। নো, ভার্বের ঠিক আগের ওয়ার্ডটাই সাবজেক্ট এমন কোনো কথা নেই। ভার্বের আগের ওয়ার্ডটাও সাবজেক্ট হইতে পারে, মাঝের ওয়ার্ডটাও সাবজেক্ট হইতে পারে, সুরের ওয়ার্ডটাও সাবজেক্ট হইতে পারে। এটা ডিপেন্ড করবে মিনিংয়ের উপরে। কিসের উপরে বলো? মিনিংয়ের উপরে। কেমন মিনিং সবাই একটু দেখো না। দ্য লিস্ট, ওই তালিকাটি। কোন তালিকাটি? যে তালিকাটি বহন করিতেছিল নামগুলো। কাদের নামগুলো? দুষ্কৃতিকারীদের। তাহলে দুষ্কৃতিকারীদের নামগুলো বহনকৃত তালিকাটি জমা দেওয়া হয়েছে। তাহলে ভাই কোন জিনিসটা জমা দেওয়া হয়েছে? দুষ্কৃতিকারীদের? নো, দুষ্কৃতিকারীদের জমা দেওয়া হয়নি। দুষ্কৃতিকারীদের নামগুলো জমা দেওয়া হয়েছে? নো, দুষ্কৃতিকারীদের নামগুলোর তালিকাটি। তাহলে ওখানে হ্যাভ হবে না হ্যাজ হবে? কে বলবে? লিস্ট বলবে, তালিকা। সো লিস্ট যেহেতু সিঙ্গুলার, এই জন্য আমাকে সিঙ্গুলার ভার্ব পিক করতে হবে, সেই জন্য আমাকে হ্যাজ আনসার করতে হবে। তাহলে 1 নম্বর রুলসে আমি তোমাদেরকে যে জিনিসটা বুঝাইতে চেয়েছি সেটা হলো, তুমি যেখানে ভার্ব পাবে, ভার্বের ঠিক আগের ওয়ার্ডটাই সাবজেক্ট কখনো চিন্তা করবে না। আগের ওয়ার্ডটা হইতে পারে, শুরুর ওয়ার্ডটাও হইতে পারে। তোমাকে মিনিংয়ের উপরে ডিপেন্ড করতে হবে। তোমাকে মিনিং করে দেখতে হবে ওই ভার্বটাকে কোন ওয়ার্ডটা প্রভাবিত করতেছে। যে ওয়ার্ডটা প্রভাবিত করতেছে ওইটা যদি সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। যে ওয়ার্ডটা প্রভাবিত করতেছে ওইটা যদি প্লুরাল হয়, ভার্ব হবে প্লুরাল। এখন তাহলে চলে আসো, আমরা কোশ্চেন সলভ করি। আমি রুলগুলো লিখে দিয়েছি, এই শিটটা তোমাদের কাছে চলে যাবে, অলরেডি চলে যাওয়ার কথা। আমি ওদেরকে আপলোড করে দিতে বলতেছি। সো এই শিটটা তোমরা ওখান থেকে পড়ে নেবে। আমরা কোশ্চেন সলভে চলে যাব। আসো তাহলে আমরা দেখি যে 1 নম্বর রুলসে, 1 নম্বর রুলস থেকে দেখো 16/5/2025 কম্বাইন্ড এসও, এখানে কিন্তু কোশ্চেন এসেছিল কম্বাইন্ড এসও 22 সাল ভিত্তিক। দেখি আমরা পারি কিনা। দ্য থিকনেস অফ দ্য ম্যাটস, এই ম্যাটগুলোর ভালো করে দেখো, দ্য থিকনেস অফ দ্য ম্যাটস, এই ম্যাটগুলোর থিকনেসটা কি হয়? পরিবর্তন হয়। তাহলে ভাই ম্যাটগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে না, ম্যাটগুলোর থিকনেসটা পরিবর্তন হচ্ছে। ম্যাটগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে না, ম্যাটগুলোর থিকনেস পরিবর্তন হচ্ছে। সেই জন্য আমাকে থিকনেসের উপরে বেস করে ভার্ব সিলেক্ট করতে হবে। এখন থিকনেস এটা কি সিঙ্গুলার না প্লুরাল? কথা বলো না কেন। থিকনেস সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে থিকনেস যদি সিঙ্গুলার হয় আমাকে সিঙ্গুলার ভার্ব নিতে হবে। ওয়্যার তো প্লুরাল ভার্ব, হ্যাভ তো প্লুরাল ভার্ব, ভ্যারি এটাও কিন্তু প্লুরাল ভার্ব। সিঙ্গুলার ভার্ব মানে কি? ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। সো আনসারটা হবে ভ্যারিস। মনে থাকে জানো? ওকে, এবার চলে আসো, আমরা 2 নাম্বার কোশ্চেনটা সলভ করব। দেখি 2 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে, ভালো করে বুঝো। দ্য প্রাইসেস অফ এসেনশিয়ালস, মানে কি ভাই? প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্যাজ রাইজেন আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেয়েছে। তাহলে ভাই এখানে এই যে এসেনশিয়ালস, দ্রব্যের ওপরে বেস করে কিন্তু ভার্বটা হবে না, এই দ্রব্যগুলোর মূল্য বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে প্রাইস সিঙ্গুলার, প্রাইসেস এটা প্লুরাল। প্লুরাল হইলে কি হবে? ভার্বটাকেও প্লুরাল নিতে হবে। দ্য প্রাইসেস প্লুরাল নিব, হ্যাজ হবে না, হ্যাজ হবে না, আমাকে হ্যাভ রাইজেন, হ্যাভ রোজ। এখন রোজ তো হবে না, রাইজ রোজ রাইজেন, হ্যাভের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। এই জন্য আনসারটা কোনটা হবে? সি নাম্বারটা আনসার হবে। এটা কোথায় এসেছিল? কম্বাইন্ড ব্যাংক অফিসার ক্যাশ 2022 সাল ভিত্তিক 11/7/2025 সালের কোশ্চেন। এইবার চলে আসো, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা ব্যারন সেট থেকে ডিরেক্টলি কপি পেস্ট করা হয়েছে, জনতা ব্যাংকে আর কি পরীক্ষায় এসেছিল। এটা 27/10/2023। দেখি এটা আমরা পারি কিনা, ভালো করে দেখো। কন্ট্রেরি টু মানে কি? বিপরীতে। হোয়াট হ্যাড প্রিভিয়াসলি বিন রিপোর্টেড, মানে এর আগে যে রিপোর্টগুলো করা হয়েছে তার বিপরীতে গিয়ে দ্য কন্ডিশনস, ওই সত্যগুলো, কোন সত্যগুলা? বাপি ভাইকে বলো। দ্য কন্ডিশনস, ওই সত্যগুলা, কোন সত্যগুলা? গভর্নিং দ্য ট্রুথ, যে সত্যগুলা যুদ্ধবিরতিতে কার্যক্রম হতো বিটুইন মেনি কান্ট্রিজ, অনেক দেশের মধ্যে যে যুদ্ধবিরতিগুলা হয়েছে ওই যুদ্ধবিরতির সত্যগুলা কে অ্যারেঞ্জ করেছিল? অ্যারেঞ্জড বাই দ্য ইউনাইটেড নেশন, যে সত্যগুলা ইউনাইটেড নেশন অ্যারেঞ্জ করেছিল। হ্যাজ নট ইয়েট বিন রিভিলড, সেই জিনিসটা এইবার প্রকাশ করা হয়নি। মানে প্রত্যেকটা যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধবিরতির যে সত্যগুলা, এই সত্যগুলা প্রকাশ করা হয়, কিন্তু এই যুদ্ধবিরতিতে যে সত্যগুলা ইউনাইটেড স্টেট অ্যারেঞ্জ করেছে এই সত্যগুলা প্রকাশ করা হয়নি। এটাই হলো মূল কথা। এখন আসেন, এই যে হ্যাজ নট ইয়েট বিন রিভিলড, এখনো প্রকাশ করা হয়নি। ভাই কোন জিনিসটা প্রকাশ করা হয়নি? ইউনাইটেড নেশনস প্রকাশ করা হয়নি, মেনি কান্ট্রিজ প্রকাশ করা হয়নি, নাকি মেনি কান্ট্রিজের যুদ্ধবিরতির সত্যগুলা প্রকাশ করা হয়নি? অ্যাকচুয়ালি এখানে সাবজেক্ট কোনটা হবে? কন্ডিশনস, সত্যগুলো। এখন সত্যগুলা কি সিঙ্গুলার না প্লুরাল?
অবশ্যই প্লুরাল, তাহলে প্লুরাল হইলে পরবর্তীতে হ্যাজ নটের পরিবর্তে কি হবে, হ্যাভ নট হবে। সো ডি নাম্বার অপশনে ভুল দিয়ে আমাকে ডি নাম্বারে হ্যাজের পরিবর্তে হ্যাভ লিখতে হবে। তোমাদেরকে ডি নাম্বার অপশনটা গুল্লা ভরাট করতে হবে। ক্লিয়ার? ওকে, এইবার চলে আসো, আরো কয়েকটা এসেছে, পরীক্ষার সবগুলো কোশ্চেন আমি দিয়ে দিয়েছি, প্র্যাকটিসটা বেশি করব। ধরো হোয়াট আর ইউর প্যারেন্ট, আমরা যদি বলি তোমার বাবা কি করেন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি কোশ্চেন করতে হয় তাহলে ডু বা ডাজ নিয়ে আসতে হয়, তোমরা জানো কি না? ডুটা আসে প্লুরালের ক্ষেত্রে আর ডাজটা আসে সিঙ্গুলারের ক্ষেত্রে। তাহলে তোমার বাবা কি করেন, এখানে কি আছে, প্যারেন্ট না, তাহলে আর তো হইতে পারে না। ইয়েস, এইটা ঠিক আছে। দেখো প্যারেন্ট যেহেতু সিঙ্গুলার তাহলে ডাজ আসবে। হোয়াট ডাজ ইউর প্যারেন্ট ডু, হোয়াট ইজ ইউর প্যারেন্টস, নো, এখানে যেহেতু প্যারেন্টস আছে আর হইলে চিন্তা করতাম। হোয়াট ডু ইউর প্যারেন্ট ডু, নো, যেহেতু প্যারেন্ট সিঙ্গুলার এখানে ডু হবে না, ডাজ হবে। সো আনসার হবে সারির বি ফর বাংলাদেশ। ক্লিয়ার? ভাই আমি তোমাদেরকে বুঝাইতে পারতেছি কিনা, কথা বলতে হবে তো। রুল 1টা ক্লিয়ার হচ্ছে কিনা? ওকে মাই ডিয়ার, তাহলে এখন চলে আসো 5 নাম্বার কোশ্চেন। এটা পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন। দেখো কি বলতেছে, বাইং ক্লথস, কাপড়গুলো ক্রয় করাটা আর অফেন ভেরি টাইম কনজিউমিং প্র্যাকটিস, এটা খুবই কালক্ষেপণকারী আর বিষয়। আমি আর যাবো না, আমি এই পর্যন্তই থেমে যাব। বাইং ক্লথস আর অফেন ভেরি টাইম কনজিউমিং প্র্যাকটিস, কাপড়গুলো ক্রয় করাটা খুবই কালক্ষেপণকারী একটা বিষয়। এখন ভাই আমি যদি বলি এই যে আর অফেন টাইম কনজিউমিং প্র্যাকটিস, আরটা আমার ভার্ব না, কালক্ষেপণকারী বিষয়। এখন ভাই কোনটা কালক্ষেপণকারী বিষয়? ক্লথস, কাপড়গুলো কি কালক্ষেপণকারী বিষয়, না কাপড়গুলো ক্রয় করাটা কালক্ষেপণকারী বিষয়? একটু কথা বলতে হবে, কোনটাকে বোঝাচ্ছে? এই যে আর ভার্বের সাবজেক্ট কোনটা হবে, ক্লথস হবে নাকি বাইং হবে? কথা বলো। বাইং হবে, কারণ কাপড়গুলো তো কালক্ষেপণকারী হইতে পারে না, কাপড়গুলো ক্রয় করাটা হলো কালক্ষেপণকারী বিষয়, এখানে বাইং এর উপরে ডিপেন্ড করতেছে। এখন বাইং মনে রাখবা ভার্বের সাথে আইএনজি অথবা 2 + ভার্বের 1, যখন সাবজেক্ট হয় তখন ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। দ্যাট মিনস জিরান্ড এবং ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহার হইলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। সো আর এর পরিবর্তে কি হবে, ইজ হবে। এখানে ক্লথস না, এখানে বাইংটা হলো আমার মূল সাবজেক্ট। ক্লিয়ার বিষয়টা? সো এটা গেল আমার রুল 1। রুল 1-এ আমরা কি শিখেছি, ভার্বটা যেখানে থাকবে তার আগের ওয়ার্ডটাই সাবজেক্ট এমন কোনো কথা নেই, আগের ওয়ার্ডটাও সাবজেক্ট হইতে পারে, অনেক আগের ওয়ার্ডটাও সাবজেক্ট হইতে পারে। তোমাকে দেখতে হবে মিনিং করে ওই ভার্বটাকে কোন ওয়ার্ডটা প্রভাবিত করতেছে, যে ওয়ার্ডটা মডিফাই করতেছে ওই ওয়ার্ডটা সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, ওই ওয়ার্ডটা প্লুরাল, ভার্ব প্লুরাল। আচ্ছা এডি পরীক্ষা কবে হবে স্যার? আগামী মাসেই হয়ে যাচ্ছে, মাঝামাঝিতে মাথায় রাখবা। আচ্ছা কখন শুরু হয়েছে? কেবলমাত্র শুরু হয়েছে। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আমি আবারও বলতেছি, যারা আগামী সপ্তাহে 3 তারিখে পরীক্ষা দিচ্ছ ক্যাশ অফিসার, আজকের ক্লাস থেকে 2 মার্ক পাবাই পাবা, বাংলাদেশ ব্যাংকের রেডিতেও 2 মার্ক পাবা। সো আমাদের রুল 1 হয়ে গেল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। এবার আসো রুল 2 জিনিসটা কি, আমি যদি একবারে বলি তোমাদেরকে, এটা আর দেখাচ্ছি না, আমি একবারে চলে যাচ্ছি রুল 2। আচ্ছা রুল 2টা একটু ভালো করে বলি, একটু ভালো করে শুনবা, কারণ এটা থেকে হরহামেশাই কোশ্চেন হয়, তারপরে তোমরা ভুল করো, এটা ভেরি আনফর্চুনেট। আমার স্টুডেন্টদের এটা তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, এই রুল দেখলে তো বমি আসার কথা, আমি এতবার বলছি, মাথায় রাখবা। সেইটা কি সেটা একটু বলি তোমাদেরকে, একটু ক্লাসটা অনেকের কাছে রিপিট হচ্ছে, হইলেও তোমরা একটু পুরো ক্লাসটা দেখো, পরবর্তীতে অনেক নতুন কিছু পাবে। সো একটু দেখো, যদি একটু বলি আমাদের রুল 2টা কি। রুল 2-র আওতায় আমরা 2টা জিনিস পড়বো, সেই 2টা জিনিস কি একটু বলি তোমাদেরকে। অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং। মনে রাখবা, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইন অ্যাডিশন টু আর ইনক্লুডিং, এইগুলা দিয়ে যদি 2টা নাউন বা প্রোনাউন যুক্ত হয়, তাহলে পরবর্তী যে ভার্বটা আছে না, এই ভার্বটা কার উপরে বেস করে হবে, প্রত্যেকের জানা, এই ভার্বটা হবে শুরুতে যে নাউন বা প্রোনাউন আছে তার উপরে বেস করে। তাহলে যদি 2টা ওয়ার্ড অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলো দ্বারা যুক্ত হয়, তাহলে পরবর্তী ভার্বটা কোনটার উপরে বেস করে হবে, পূর্বেরটার উপরে বেস করে হবে। আরেকটা কথা একটু ভালো করে মনে রাখবা ভাই, নট অনলি বাট অলসো। ক্লিয়ার? এরপরে আসো, আইদার অর, নাইদার নর, শুধু অর শুধু নর, এইগুলা দিয়ে যদি 2টা নাউন বা প্রোনাউন যুক্ত হয়, তখন কোনটার উপরে বেস করে ভার্ব হবে, তখন ভার্ব হবে এই যে নট অনলি বাট অলসোর পরেরটা, আইদার অরের পরেরটা, নাইদার নরের পরেরটা, শুধু অরের পরেরটা, শুধু নরের পরেরটা, তার মানে অর নর বাট অলসোর পরেরটার উপরে বেস করে ভার্ব হবে, তার মানে এই ভার্বটা হবে এইটার উপরে বেস করে। এই আর কিচ্ছু না, আমি আরেকবার বলি, সবাই একটু শোনো না। যদি কোনো 2টা ওয়ার্ড অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং, এইগুলো দ্বারা যুক্ত হয়, তাহলে পূর্বেরটার উপরে বেস করে ভার্ব হবে। আর যদি কোনো 2টা ওয়ার্ড আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, শুধু অর শুধু নর, এগুলো দ্বারা যদি যুক্ত হয়, তাহলে পরেরটার উপরে বেস করে ভার্ব হবে। এই রুল 2। এই রুল 2 নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা প্লিজ কথা বলো, রুল 2 নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? আমি কোশ্চেন প্র্যাকটিসে চলে যাব।
স্যার শীট কখন পাবো? শীটটা আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি, তুমি দেখো আর কয়টা পাবো। আচ্ছা এরকম 4টা ক্লাস, মোট 5টা ক্লাস পাবা। ওকে মাই ডিয়ার, তাহলে এখন চলে আসো, আমরা কোশ্চেন সলভে চলে যাব। দেখো না, এই যে 16/5/2026, এই যে গত মাসে যে অফিসার জেনারেলের পরীক্ষাটা হয়েছে, এই যে গত মাসে যে সিনিয়র অফিসার, দুইটাতেই কিন্তু রুলস থেকে কোশ্চেন এসেছে। সেটা কি দেখো না, নাইদার রহিম নর হিজ ফ্রেন্ড, বা নাইদার নর থাকলে পরেরটার উপরে বেস করে ভার্ব হবে। তার মানে হিজ ফ্রেন্ডস যেহেতু প্লুরাল, আমাকে প্লুরাল ভার্ব নিতে হবে। সো হ্যাজ কাটা, হ্যাড তো হবে না, হ্যাভ আর হ্যাভ এই দুইটা যে কোনো একটা হবে। তাহলে আসো, নাইদার রহিম নর হিজ ফ্রেন্ড হ্যাভ ফাউন্ড গিলটি, হ্যাভ বিন ফাউন্ড গিলটি। তার মানে কি, ওদের মধ্যে কোনো রকম দোষ খুঁজে পাওয়া যায়নি। এখন ভাই, ওদের মধ্যে দোষ খুঁজে পাওয়া যায়নি, এখন দোষটা খুঁজেছে কি, তার কথা কি বলা আছে? না, তার কথা কিন্তু বলা নেই। এই জন্য এটা কি হবে, প্যাসিভে নিতে হবে। এই জন্য আনসারটা হবে সি নাম্বার, নাইদার রহিম নর হিজ ফ্রেন্ডস হ্যাভ বিন ফাউন্ড গিলটি। এই 6 নাম্বার ক্লিয়ার হয়েছে কিনা? যারা ফেসবুকে যুক্ত আছো তাদেরকেও বলতে হবে। আচ্ছা এখন তো আপনাদের সাথে কি, এখন তো প্রস্তুতি হয়নি, এখন বাংলাদেশ ব্যাংকের, আচ্ছা ঠিক সম্রাট, আমি দাও তোমার কমেন্টসটা পড়তেছি। এই কথা বলো তোমরা, ক্লিয়ার হয়েছে কিনা এটা? এই 6 নাম্বারকে আমি কোশ্চেন বুঝাইতে পেরেছি? ওকে মাই ডিয়ার, এখন তাহলে চলে আসো, আমরা একটু 7 নাম্বার কোশ্চেনটা সলভ করবো। ফেসবুকের কমেন্টসটা ওইটা একটু সরাই দিয়ে ফেসবুকের কমেন্টসটা একটু বড় করো, হ্যাঁ। আচ্ছা 7 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা যদি একটু দেখি। কোশ্চেন নাম্বার 7টা দেখো, নাইদার দ্য স্টুডেন্টস, ওই ছাত্রছাত্রীরাও না, নট দ্য টিচার, অথবা ওই শিক্ষক কেউই, আচ্ছা ড্যাশ টু কন্টিনিউ দ্য ডিসকাশন, কেউই চাচ্ছে না এই ডিসকাশনটা কন্টিনিউ হোক। ভাই ওই ছাত্রছাত্রীরাও চাচ্ছে না ডিসকাশনটা কন্টিনিউ হোক, আবার স্টুডেন্টরাও চাচ্ছে না ডিসকাশনটা কন্টিনিউ হোক। কিন্তু যখন নাইদার নট থাকবে তখন কোনটার উপরে বেস করে হবে, পরেরটা। তার মানে এখানে দ্য স্টুডেন্টস এটা আমার চিন্তা করার দরকার নেই, অনলি ফর দ্য টিচার এইটা আমি চিন্তা করবো। দ্য টিচার সিঙ্গুলার, তাহলে আমাকে সিঙ্গুলার নিতে হবে, বি হবে না, ওয়ার হবে না। ওয়াজ উইলিং, ওয়াজের পরে হয় ভার্বের 3 হয় অথবা ভার্বের সাথে আইএনজি হয়, সেই জন্য আনসার নিব এ নাম্বার, ওয়াজ উইলিং। মনে থাকে জানো। এবার আসো 8 নাম্বার কোশ্চেন, হ্যাঁ। আচ্ছা 8 নাম্বার কি বলতেছে, হারশেদ অ্যালং উইথ হিজ ব্রাদার অশ্বিনী অ্যান্ড 6 সিনিয়র ব্যাংক অফিসিয়ালস। হারশেদের সাথে কে কে আছে, ওর ভাই অশ্বিনী আছে এবং আরও 6 জন ব্যাংক কর্মকর্তা আছে, প্রত্যেকেরই কি করা হয়েছিল, অ্যারেস্ট করা হয়েছিল। এখন চিন্তা করলে হবে না, হারশেদ একজন, ওর ভাই অশ্বিনী একজন, 6 জন ব্যাংক কর্মকর্তা, 8 জনকে অ্যারেস্ট করা হয়েছিল। নো, যখন অ্যালং উইথ কথাটি থাকবে, পরে যাই থাকুক না কেন আগেরটার উপরে বেস করে ভার্ব হবে, শুধু হারশেদের উপরে বেস করে ভার্ব হবে। এখন হারশেদটা কি, হারশেদ সিঙ্গুলার, এই জন্য একজন, এই জন্য ওয়ারের পরিবর্তে কি হবে, ওয়াজ হবে। ডি নাম্বার অপশনটা আনসার হবে। কোন নাম্বার অপশনটা আনসার হবে, ডি নাম্বার অপশনটা আনসার হবে। ওকে এবার চলে আসো, আমরা 9 নাম্বার কোশ্চেনটা সলভ করব। 9 নাম্বারটা কোথায় এসেছে, 5/12/2025 কম্বাইন্ড সিনিয়র অফিসার 23 সাল ভিত্তিক, হ্যাঁ ভালো করে বুঝবে। দ্য প্রপোজাল অ্যালং উইথ ইটস অ্যাটাচমেন্ট, ওই প্রপোজাল সেই সাথে অ্যাটাচমেন্টটা কি করা হয়েছে, রিভিউ করা হয়েছে। ভাই এখানে প্রপোজাল আমার চিন্তা করার দরকার না, অ্যাটাচমেন্ট অবশ্যই প্রপোজাল। কেন, অ্যালং উইথ কথাটি থাকলে পূর্বেরটার উপরে বেস করে ভার্ব হবে, শুধু প্রপোজাল। প্রপোজাল একটা জিনিস, সিঙ্গুলার, সিঙ্গুলার হইলে কি হবে, হ্যাভ হবে না, আর হবে না, কি হবে ভাই, ওয়াজ হবে। ক্লিয়ার। লাস্ট কোশ্চেন পড়বো, দ্য কমিটি অ্যালং উইথ দ্য সিইও, ওই কমিটি সেই সাথে সিইও হ্যাভ ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছে টু পোস্টপোন দ্য মিটিংটাকে কি করবে, স্থগিত করবে আনটিল নেক্সট উইক, আগামী সপ্তাহ পর্যন্ত এই মিটিংটা পোস্টপোন হবে। এটা সিইও চেয়েছে, আবার কি চেয়েছে, কমিটি চেয়েছে। এখন ভাই অ্যালং উইথ কথাটি যেহেতু আছে, আমরা শুধু আগেরটার কথা চিন্তা করব। কমিটি কি সিঙ্গুলার, কালেকটিভ নাউন সিঙ্গুলার হয়, সো সিঙ্গুলার যদি হয় আমি হ্যাভ নিব না, হ্যাজ চিন্তা করব, আমি আর নিব না, ইজ চিন্তা করব, আমি ওয়ার নিব না, ওয়াজ চিন্তা করব। সো আনসার কি হবে, আনসার হবে বি ফর বাংলাদেশ। এই আমি রুল 2 ক্লিয়ার করতে পেরেছি কিনা, কথা বলেন, রুল 2 ক্লিয়ার কিনা? ওকে, সো আমার রুল 2 হয়ে গেল, এগুলো আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা বাংলাদেশ ব্যাংকের কোশ্চেনটা একটু করাই, যেহেতু বাংলাদেশ ব্যাংকের কোশ্চেনটা করাবো। 11 নম্বর দেখে নিয়েন। আসেন 12 নম্বর কি বলতেছে, নাইদার দ্য ওয়ার্কার্স, ওই ওয়ার্কাররাও না, নর দেয়ার লিডার, অথবা তাদের লিডার কেউই, ওয়ার প্রেজেন্ট উপস্থিত ছিল না। ওই যে ওই শ্রমিকরাও উপস্থিত ছিল না এবং শ্রমিকদের লিডারও উপস্থিত ছিল না। এখন ভাই নাইদার নর যখন থাকবে তখন কোনটার উপরে বেস করে ভার্ব হবে, পরেরটার উপরে। সো নরের পরে কি আছে, দিয়ার লিডার, লিডারটা কি সিঙ্গুলার, সো আমাকে সিঙ্গুলার ভার্ব নিতে হবে। সো ওয়ার হবে না, হ্যাভ হবে না, আনসার হবে বি ফর বাংলাদেশ। ধাপাধাপ এই রুল যদি পরীক্ষায় আসে, যদি না পারেন সবগুলারে কিন্তু খবর আছে, বুঝে রাখলাম। ওকে মাই ডিয়ার, সো আমাদের 2 নাম্বার রুলস হয়ে গেল, রুল 2 শেষ। এবার আমরা রুল 3 পড়ব। রুল 3টা কি একটু ভালো করে মনে রাখবা, সুন্দর করে। তুমি যদি কোনো সেন্টেন্সে ওয়ান অফ, একটু ভালো করে, আচ্ছা একটু আমি
2 নাম্বার কোশ্চেনটা একটু পড়াই, মানে এক্সাম্পলটা দেখাই, কারণ এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি এবার মানে যদি কোশ্চেন করতাম, আমি এই রুলস থেকে কোশ্চেন করতাম, এবং এই রুলসটা আসতে পারে। যদি বিআইবিএম কোশ্চেন করতে 100তে 100 এই রুলস থেকে কোশ্চেন আসতো। এফবিএস হওয়াতে একটু ডাউট আছে, কিন্তু রুলসটা অনেক ইম্পর্টেন্ট। সেটা কি তোমাদেরকে একটু বলি আমি, হ্যাঁ সবাই একটু দেখো। আমরা একটা রুল জানি, রুলসটা আগে যদি একটু বলি, রুলসটা কি জানি, আমি যদি কোনো সেন্টেন্সে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, আমি যদি কোনো সেন্টেন্সে এই 4টা জিনিস পাই, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, আমি যদি কোনো সেন্টেন্সে এই 4টা জিনিস পাই, তাহলে নাউনটা হবে প্লুরাল আর ভার্বটা হবে সিঙ্গুলার। এটা আমরা সকলেই জানি, নাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। ইফ ইউ গেটস ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এই 4টা জিনিসের পরে নাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। আমরা প্রত্যেকেই এই রুলসটা জানি, ক্লিয়ার? আচ্ছা, এই রুল জানার জন্য আমি এখন প্রথম কোশ্চেনটা আনসার করতেছি, সবাই একটু দেখো। ওয়ান অফ মাই ফ্রেন্ড অথবা ফ্রেন্ডস, এই ওয়ান অফ কথাটি আছে না, এই যে ওয়ান অফ কথাটি আছে, ওয়ান অফ থাকলে নাউনটা কি হবে? প্লুরাল, তাহলে এখানে ফ্রেন্ড হবে না, কি হবে? ফ্রেন্ডস। কিন্তু ভার্বটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার, এই জন্য কি হবে? ইজ হবে। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ, এটা জানো তোমরা। এইটা জানাতে 2 নাম্বারটা তোমাদের ভুল হয়ে যায়, কেন? সবাই একটু দেখো, করিম ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এই আবার ওয়ান অফ কথাটি আছে না, ওয়ান অফ কথাটি থাকলে নাউনটা কি হবে? প্লুরাল, এই জন্য ফ্রেন্ডস হবে। এইবার ভাই, হু ইজ হবে না আর হবে? তাড়াতাড়ি বলো, হু ইজ হবে না আর হবে? তাড়াতাড়ি বলতে হবে, আর হবে। কিন্তু অনেকেই ইজ বলেছে, কেন স্যার? ওয়ান অফ থাকলে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার। হ্যাঁ তোমরা ঠিকই জানো, ওয়ান অফ থাকলে নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। কিন্তু মাথায় রেখো, যদি রিলেটিভ প্রোনাউন চলে আসে, এই হুটা কি রিলেটিভ প্রোনাউন না? যদি রিলেটিভ প্রোনাউন চলে আসে, রিলেটিভ প্রোনাউনের পরপরই যদি ভার্ব থাকে, ওই ভার্বটা রিলেটিভ প্রোনাউন অনুযায়ী হয় না, ওই ভার্বটা হয় অ্যান্টিসিডেন্ট অনুযায়ী। তার মানে হুর ওপরে বেস করে ভার্বটা হবে না, ভার্বটা হবে হুর আগের ওয়ার্ডটা। হুর আগে কি বসতেছে? ফ্রেন্ডস, এই জন্য এই জায়গায় প্লুরাল হবে। তাহলে শুধু ওয়ান অফ, ইস অফ, আইদার অফ, নাইদার অফ, এই ক্ষেত্রে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। কিন্তু তুমি যদি ওই জায়গায় রিলেটিভ প্রোনাউন হু, হুইস, হট, দ্যাট এইগুলো যদি পাও, তাহলে কিন্তু এর পরের ভার্বটা অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হবে, মাথায় থাকে জানো। ওকে, সো এই দুইটা আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা একটু বলবা, যারা জুমে আমার সাথে জুমে আসো বা যারা ফেসবুকে আসো, এই টপিকটা ক্লিয়ার কিনা? স্যার 8 নাম্বারটা কিভাবে করে? 8 নম্বর তো বুঝতে সমস্যা হচ্ছে, 8 কই? আচ্ছা 8 বাদ হয়ে গেছে এখন, হ্যাঁ তাড়াতাড়ি বলো, আমি এই রুলস বুঝাইতে পেরেছি কিনা? যে কোনো মানুষের প্রবলেম থাকলে বলতে হবে যে স্যার আমার প্রবলেম আছে। তুমি যদি কোনো জায়গায় ওয়ান অফ, ইস অফ, আইদার অফ, নাইদার অফ এগুলো পাও, নাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু ওই বাক্যে যদি রিলেটিভ প্রোনাউন চলে আসে, তাহলে কিন্তু এই রুলসটা প্রযোজ্য না। রিলেটিভ প্রোনাউন আসলে অ্যান্টিসিডেন্টের রুলস প্রযোজ্য। অ্যান্টিসিডেন্টের রুলসটা কি? রিলেটিভ প্রোনাউনের পরপরই যদি কোনো ভার্ব থাকে, ওই ভার্বটা অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হবে। এখানে যেহেতু হুরা অ্যান্টিসিডেন্টকে ফ্রেন্ডস, এই জন্য এখানে আর হবে, প্রথমটা ইজ হবে, পরেরটা আর হবে। এই টাইপের কোশ্চেন আপনারা পরীক্ষায় পাবেন। দেখেন না, এই যে 2026 সালে, এই যে গত মাসের 16 তারিখে অফিসার জেনারেলে যেটা আসছে, সেটা কিন্তু অফিসার জেনারেলে এই রুলস থেকে কোশ্চেন আসছে। সেটা কি দেখেন না, ওয়ান অফ হিজ, এই ওয়ান অফ কথাটি আছে না, তাহলে ওয়ান অফ থাকলে নাউনটা কি হবে? নাউনটা হবে প্লুরাল, তাহলে ওয়ান অফ হিজ ফিল্ম হবে না, এখানে ফিল্ম হবে না, ইয়েস ফিল্মস, ফিল্মস ঠিক আছে, ওয়ান অফ হিজ ফিল্মস, নাউনটা প্লুরাল। এবার ভার্বটা কি হবে? সিঙ্গুলার। সো হ্যাভ তো কখনোই সিঙ্গুলার ভার্ব হইতে পারে না, এই জন্য আনসার কি হবে? বি নাম্বার। ওয়ান অফ হিজ ফিল্মস ওন দ্য অ্যাওয়ার্ড, অতীতের কথা বলেছে, তার ওই ফিল্মগুলোর একটা অ্যাওয়ার্ড জিতেছিল। এবার আসো 14 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে, ভালো করে বুঝবে। ইচ অফ দ্য স্টুডেন্টস, এই যে ইচ অফ দ্য স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার, স্টুডেন্টস এবং সেই সাথে শিক্ষকরা ড্যাশ রিকোয়ার্ড, তাদের প্রয়োজন ছিল অ্যাটেন্ড দ্য সেমিনার, সেমিনারে জয়েন করা প্রয়োজন ছিল। এখন ভাই অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আগেরটা, আগে কি আছে? ইচ অফ, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, নাউন প্লুরাল, স্টুডেন্টস, ভার্বটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার। হ্যাভ না হ্যাজ হইলে হতো, ওয়ার না ওয়াজ হইলে হতো, আর না ইজ হইলে আনসার হতো। সো 14 আনসার কি হবে? সি হবে। ওকে, এবার চলে আসেন আর দুইটা আনসার করি। আচ্ছা কি বলতেছে? পিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস কি হবে? অ্যাম ইজ আর, অবশ্যই ইজ হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ কামিং টুডে, সিঙ্গুলার হবে, আর হবে না, উইল হবে না, ইজ অথবা ওয়াজ, যেহেতু টুডে আছে এই জন্য আমি ইজ নিব, ক্লিয়ার? ওকে, এবার আসেন 16 নাম্বার কোশ্চেনটা। ইচ অফ দ্য স্ক্রিপ্টস, ইচ অফ আছে, নাউনটা প্লুরাল হবে, ভার্বটা কি হবে? সিঙ্গুলার, সেই জন্য হ্যাভ সিঙ্গুলার না, আর সিঙ্গুলার না, ওয়ার না, কি হবে ভাই? হ্যাজ বিন স্ক্রুটিনাইজড।
ওকে, সো আসেন আমরা 18 নম্বর, আচ্ছা এগুলো সব সেমি ওই একই টাইপের কোশ্চেন, তবে 17 নাম্বারটা একটু পড়া একটু ভিন্ন আছে, ভালো করে বুঝবেন। অ্যাট প্রেজেন্ট বর্তমান সময়ে অ্যাডভার্টাইজিং বিজ্ঞাপন ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রিক্টলি রেগুলেটেড ইন্ডাস্ট্রি ইন দ্য ইউএসএ। বর্তমানে ইউএসএতে যতগুলো রেগুলেটেড ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে অ্যাডভার্টাইজিং একটা। কেউ মুখে আনসার করবে না, দ্রুত কমেন্টস করো 17 আনসার কোনটা হবে। স্যার বিবিএডি টেন্ডার কে পেলো এটা নিয়ে চিন্তা করো না, এখন প্রিপারেশন নিয়ে চিন্তা করো। 17 নাম্বার কমেন্টস করবা দ্রুত, কোনটা আনসার, কোন অপশনে ভুল আছে। ফেসবুকে যারা আসো সেও বলবা। তবে স্যার সাউন্ড অনেক কম, হইতেই পারে না। এই তোমরা কি সাউন্ড কম পাচ্ছ নাকি, কথা বলো। সাউন্ড ঠিক আছে, তোমার নেটে সমস্যা আছে। ওকে দ্রুত বলো দ্রুত বলো, 17 আনসার কোনটা হবে। আমি অলরেডি আনসার পেয়ে গিয়েছি, ভেরি গুড। ফয়সাল এবং আকাশ অসংখ্য ধন্যবাদ, তবে অন্যদেরকেও রিকোয়েস্ট করবো আনসার করতে। হ্যাঁ সবাই একটু শোনো ভাই, আমরা কি জানি ওয়ান অফ দ্য যদি থাকে, ওয়ান অফ দ্য থাকলে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার। ভার্ব থাকলে সিঙ্গুলার, না থাকলে দরকার নেই, কিন্তু নাউন তো প্লুরাল হবেই। সো ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রিক্টলি রেগুলেটেড ইন্ডাস্ট্রি হবে না, কি হবে এখানে ইন্ডাস্ট্রিজ। কেন, কারণ ইন্ডাস্ট্রিজটা হলো আমার এখানে নাউন, ইন্ডাস্ট্রিজ এটা হলো নাউন, মনে আছে। আচ্ছা তোমাদেরকে কিন্তু পার্টস অফ স্পিচ থেকে একটা কোশ্চেন আসবে, মনে রাখবা বাংলাদেশ ব্যাংকের এডিতে 1,00,00,000% শিওর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এই দুইটা থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, সেই জন্য একটু মাথায় রেখো, এখানে রেগুলেটেডটা কোন পার্টস অফ স্পিচ, নাউনের আগে সবসময় কি বসে, অ্যাডজেক্টিভ বসে, আর অ্যাডজেক্টিভের আগে কি বসে, অ্যাডভার্ব বসে, আর অ্যাডভার্বের আগে যদি কোনো ওয়ার্ড থাকে সে ওয়ার্ড ম্যান্ডেটরি অ্যাডভার্বই হবে। সো মোস্টও এখানে অ্যাডভার্ব, মোস্ট অ্যাডভার্ব স্ট্রিক্টলি অ্যাডভার্ব, রেগুলেটেড অ্যাডজেক্টিভ, আর ইন্ডাস্ট্রিজ এটা নাউন। সো নাউনটাকে প্লুরাল করতে হবে, ক্লিয়ার। ওকে মাই ডিয়ার, এখন তাহলে চলে আসো আমরা দেখি 19 নাম্বার পারি কিনা, ভালো করে বুঝবা। আই শল বাই আমি ক্রয় করব ওয়ান অফ দ্য রেডিওস, আমি ওই সকল রেডিওগুলোর মধ্যে একটা রেডিও ক্রয় করব। কোন রেডিও, দ্যাট ইজ অন সেল, যে সকল রেডিওগুলা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এখন ভাই ভালো করে বুঝবা, তোমরা কিন্তু হুতোষে আনসার করবা না, কারণ ভুল হয়ে যাবে। এখানে ওয়ান অফ দ্য কথাটি আছে, এই ওয়ান অফ থাকলে নাউনটা প্লুরাল রেডিওস, এরপরে ভার্বটা সিঙ্গুলার, কিন্তু যদি রিলেটিভ প্রোনাউন চলে আসে দ্যাটটা কি রিলেটিভ প্রোনাউন না, রিলেটিভ প্রোনাউন চলে আসলে পরের ভার্বটা আর ওয়ান অফের রুলস হবে না, অ্যান্টিসিডেন্টের রুলস হবে। সো দ্যাটটা কার পরিবর্তে এসেছে, রেডিওস, রেডিওসটা হলো আমার অ্যান্টিসিডেন্ট। সো অ্যান্টিসিডেন্ট যেহেতু প্লুরাল এই জন্য ইজের পরিবর্তে কি হবে, আর হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই রুলস সেই 2023 সালে একটা কোশ্চেন এসেছিল, বিআইবিএম দিয়েছিল, এরপরে কিন্তু আর আসে নাই। সো আসতে পারে কিন্তু, ধাপ করে মাথায় রাখবা। এবার আসো 20 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে, এটাও কিন্তু সেম রুলস। শি ইজ ওয়ান অফ দোজ গার্লস, সে ছিল ওই সকল বালিকাদের মধ্যে একজন। কোন সকল বালিকা, হু আর অলওয়েজ কমপ্লেইনিং, যারা সবসময় কি করতো, কমপ্লেইন করতো। তাহলে ওয়ান অফ কথাটি আছে, ওয়ান অফের পরে গার্লস, নাউনটা প্লুরাল, এবার ভার্বটা কি সিঙ্গুলার নিব, না আমি নিব না। কেন, এখানে হু পেয়ে গেছি, হুটা কি রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন থাকলে আগের ওয়ার্ডের উপরে বেস করে ভার্ব হবে। অ্যান্টিসিডেন্ট কি গার্লস, গার্লস কি প্লুরাল, প্লুরাল হতে এখানে আর, ঠিক আছে, তার মানে এ নাম্বারটাই সঠিক উত্তর। কিন্তু তোমরা বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু বি নাম্বারটা দিতা ইজ, কিন্তু এখানে ইজ হবে না। কেন, এখানে ওয়ান অফের রুলস না, এখানে অ্যান্টিসিডেন্টের রুলস অ্যাপ্লাই হবে। এটাই হলো আমার রুল 3। আমি কি রুল 3 ক্লিয়ার করতে পেরেছি, কথা বলো। ওকে, আতিকুল ইসলাম ফারজানা অসংখ্য ধন্যবাদ। জীবন, আচ্ছা শুধু শুধু ইংলিশ নাকি অল কোর্স, এটা অল কোর্স। যারা তোমরা ক্র্যাশ প্রোগ্রাম, আমি তোমাকে বলি এডি ক্র্যাশ ব্যাচ, হ্যাঁ মাত্র আমাদের 1250 টাকার কোর্সটা তোমরা এখন সবাই 525 টাকায় তোমরা এই কোর্সটা তোমরা অ্যাভেইল করতে পারবা, মাত্র 525 টাকায়। আমি আর একটু ক্লিয়ার করে দিই, খুব সম্ভবত আগামী মাসের 17 তারিখে তোমাদের এডির পরীক্ষাটা হয়ে যেতে পারে। এই আগামী মাস, হ্যাঁ এখন আগামী মাস তো আসে নাই, আগামী মাসের 17 তারিখে সম্ভাবনা অনেক বেশি। সেই জন্য এই সময়ের মধ্যে আসলেই ভাই একটা ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব। এবং আমাদের ক্লাস প্রোগ্রামগুলো আমরা এভাবেই তৈরি করেছি, তুমি আজকের ক্লাসটা করো 2 ঘন্টা, তাহলেই বুঝতে পারবা যে আসলে ক্লাস প্রোগ্রামে কতটুকু কি করা যাবে। সো তোমরা আজকে 525 টাকায় তোমরা কিন্তু এই কোর্সটা অ্যাভেইল করতে পারবা, অনলি ফর 525 টাকায়। ওকে, অনলি ফর 525 টাকায় তোমরা এই কোর্সটা অ্যাভেইল করতে পারবা। এই ঋষিকে বলে দেন না নিচে 525 টাকার ওই স্ক্রলটা লিখে দিক। ওকে মাই ডিয়ার, তাহলে এখন চলে আসো আমরা রুল 4-এ চলে যাব, দেখি রুল 4 কি বলতেছে। রুল 4টা হলো বইয়ের নাম, দেশের নাম, রোগের নাম, বিষয়ের নাম, চলচ্চিত্র, সংবাদপত্র, নাটক ইত্যাদির নাম সাবজেক্ট হলে তা দেখতে প্লুরাল হলেও ভার্বটা সিঙ্গুলার হবে। ওহো সরি, আমি একটু বলি, সবার জন্য 525 না, ফেসবুকে তোমরা যারা আমার ক্লাসটা শেয়ার দিচ্ছ
তাদের জন্যই শুধু 525 টাকা। আমি এক্সট্রিমলি সরি, হ্যাঁ, কারণ আমাদের এটাতে কোর্স ফি অনেক বেশি। যারা আজকে শেয়ার দিবা, শেয়ার দিয়ে স্ক্রিনশট দিলে 525 টাকায় ভর্তি হইতে পারবা, আদারওয়াইজ না। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি। হ্যাঁ, ভিক্ষা করো শোভন, ভিক্ষা করে বেড়াও, আর 100 টাকা তুমি আইসো আমার কাছে, আমি ভিক্ষা দিয়ে দিব না। 525 টাকায় একটা কোর্স, আবার বলো 400 টাকা রাখেন না প্লিজ। আর 125 টাকা কি ভিক্ষা করে নিয়ে আসো, তুমি মিরপুর 10-এ আইসো, আমি ব্যবস্থা করে দিব না, 125 টাকা তোমার হয়ে যাবে না। ওকে, আসো, মাইন্ড করো না, হ্যাঁ, কারণ এটা কোর্স তুমি কোয়ালিটি বুঝবা, টাকা বিষয় না। ওকে, আসো, আমি যেটা বলতে গেছিলাম রুল 4-এ, সেটা কি ভাই? কোন একটা ওয়ার্ড, এটা দেখতে প্লুরাল, কিন্তু ওই ওয়ার্ডটা দ্বারা যদি একটা জিনিসের নাম বুঝাই, একটা জিনিসের নাম, একটা প্রতিষ্ঠানের নাম, একটা রোগের নাম, একটা বইয়ের নাম, তাইলে কিন্তু সেটাকে সিঙ্গুলার করতে হবে। ভাই যতই প্লুরাল হোক না কেন, ওইটা যদি একটা জিনিসের নাম বুঝাই, তাহলে তো সেটা একটা জিনিসেরই নাম, তাহলে সেটা সিঙ্গুলার হয়ে যাবে। যেমন আমরা বলি না, জ্যাক অ্যান্ড জোনস ইজ মাই ফেভারিট ব্র্যান্ড। কেন ভাই? জ্যাক অ্যান্ড জোনস দুইটা প্লুরাল মনে হচ্ছে, কিন্তু এইটা কিন্তু একটা ব্র্যান্ডের নাম, কাপড়ের ব্র্যান্ডের নাম। যেন আমি যদি বলি 300 স্পার্টা, মানে গ্ল্যাডিয়েটর্স ইজ মাই ফেভারিট মুভি। এখন তুমি বলতে পারো গ্ল্যাডিয়েটরের সাথে তো এস আছে, তাহলে কি এটা প্লুরাল হবে? না, এটা তো একটা মুভির নাম বুঝাচ্ছে। সো এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি, যদি কোনো একটা ওয়ার্ড, এটা যতই দেখতে প্লুরাল হোক না কেন, এইটা যদি একটা বিষয়ের নাম, বইয়ের নাম, সংবাদপত্রের নাম, প্রতিষ্ঠানের নাম বুঝায়, সেটা কিন্তু সিঙ্গুলার হবে। যেমন ইকোনমিক্স, এর সাথে এস আছে, তাই বলে কি প্লুরাল? নো, ইকোনমিক্স ইজ মাই ডিপার্টমেন্ট, ইজ মাই ফেভারিট সাবজেক্ট। সো এটা একটা ডিপার্টমেন্ট বা সাবজেক্টের নাম বুঝাবে। সো এটাই হলো আমার রুল 4। যেমন দেখো না, কালচারাল স্টাডিজ, এটা কিন্তু প্লুরাল না, এটা কি একটা সাবজেক্টের নাম, তাহলে কি হবে ভাই? গিভস আ নিউ মিনিং অফ কালচার। যেমন দেখেন, দ্য ইউনাইটেড স্টেটস, এটা একটা দেশের নাম, স্টেটের সাথে এস আছে, তাই কি এটা একটা দেশের নাম। একটা দেশের নাম হইলে কি হবে? সিঙ্গুলার হবে। সেই জন্য হ্যাজ আ বিগ নেভি, তাদের অনেক বড় একটা কি আছে? নৌবাহিনী আছে। আচ্ছা, এই টাইপের কোশ্চেন এটা এখন আসতে পারে, কেন আপনারা জানেন কিনা, মিজেলস, হাম নিয়ে কিন্তু অনেক কথাবার্তা চলতেছে। সো মিজেলস নিয়ে আসতে পারে। এখন মিজেলের সাথে এস আছে, তাই বলে কি প্লুরাল? নো, এটা একটা রোগের নাম, হাম রোগের নাম। সো রোগের নাম, এটা প্লুরাল না, এটা সিঙ্গুলার, এটা একটা জিনিসের নাম। ওকে, ঠিক একইভাবে দেখেন আমরা 21 নম্বর কোশ্চেনটা যদি দেখি, কি বলতেছে? মামস আর আ ভেরি কমন ডিজিজ। মামস খুবই কমন একটা রোগ, হুইচ ইউজুয়ালি এফেক্ট চিলড্রেন, যেটা মূলত শিশুদেরকে প্রভাবিত করে। আসার মতো একটা কোশ্চেন। তাহলে মামস, গলার ব্যথা, খুবই কমন একটা রোগ, যেটা মূলত শিশুদেরকে প্রভাবিত করে। এখন আপনারা মনে করতে পারেন, স্যার মামসের সাথে তো এস আছে, তার মানে কি এটা প্লুরাল? নো, এটা একটা রোগের নাম। একটা রোগের নাম যে যতই প্লুরাল হোক না কেন, একটা জিনিসের নাম হইলে তা সিঙ্গুলার হবে। সো এ নাম্বার অপশনটা উত্তর। আর এর পরিবর্তে কি হবে? ইজ হবে, ইজ হবে। ক্লিয়ার? ওকে, এবার আসেন পরের কোশ্চেনটা দেখি। ফিজিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, ইথিক্স, পলিটিক্স, অর। আপনাদের মনে আছে কি না 2 নাম্বার রুলস? অর যদি থাকে, আগে যাই থাকুক না কেন সেগুলো চিন্তা করার দরকার নেই, অরের পরেরটার উপরে বেস করে ভার্ব হবে। অরের পরে কি আছে? স্ট্যাটিস্টিক্স। এখানে কিন্তু একটা সাবজেক্ট, অন্যগুলা না, একটা সাবজেক্ট। এখন একটা সাবজেক্ট কি হবে? সিঙ্গুলার হবে। সো আর এর পরিবর্তে ইজ হবে, এটা সঠিক না। এইডস, মিজেলস অর মামস, আবার একই কথা, অর আছে আগেরটা বাদ, শুধু মামস চিন্তা করব। মামস একটা রোগ, একটা রোগ হইলে আর এর পরিবর্তে কি হবে? ইজ হবে। দ্য নিউজ, মনে রাখবা, নিউজ সর্বদাই সিঙ্গুলার, নিউজ সর্বদাই সিঙ্গুলার। সো আর এর পরিবর্তে ইজ হবে। ডি নাম্বার, টম অ্যান্ড জেরি ইজ আ ফেমাস কার্টুন। এখন আপনি মনে করতে পারেন টম অ্যান্ড জেরি তো প্লুরাল, নো, এটা একটা কার্টুনের নাম, এই জন্য এটা কি হবে? সিঙ্গুলার। সো এই ছিল আমাদের রুল 4। হ্যাঁ, এবার আসো রুল 5 যদি বলি। রুল 5টা কি? তোমরা একটা জিনিস মনে রাখবা, তুমি যদি কোনো সেন্টেন্সের শুরুতে ফ্র্যাকশন, আর একটা হলো পার্সেন্টেজ, ফ্র্যাকশন আর একটা কি ভাই? পার্সেন্টেজ, হ্যাঁ, পার্সেন্টেজ। তুমি যদি কোনো সেন্টেন্সের শুরুতে ফ্র্যাকশন বা পার্সেন্টেজ পাও, তাহলে এই ফ্র্যাকশন বা পার্সেন্টেজের উপরে বেস করে ভার্ব হবে না, ভার্ব হবে এর পরের নাউনের উপরে বেস করে। আমি আবারও বলি, শোনো, তুমি যদি কোনো সেন্টেন্সের শুরুতে ফ্র্যাকশন, ভগ্নাংশ, আর যদি পার্সেন্টেজ পাও, শতকরা 10%, 20%, 50%, এটা কোনো ব্যাপার না। 1/3, 2/3, 2/4, এটা কোনো ব্যাপার না। ব্যাপার কোনটা? এর পরের নাউনটার উপরে বেস করে তোমাকে ভার্ব নিতে হবে। তাহলে ফ্র্যাকশন বা পার্সেন্টেজের উপরে বেস করে আমরা ভার্ব নিই না, আমরা ভার্ব নিব কার উপরে বেস করে? পরের নাউন বা প্রোনাউনের উপরে বেস করে। যেমন দেখেন 3/4, এটা একটা ফ্র্যাকশন। 3/4 অফ দ্য ওয়ার্ক, কাজের 4/3 শেষ হয়ে গেছে। এখন তুমি মনে করতে পারো, ওয়াল্লাহ 4/3, তাইলে তো প্লুরাল। নো, এখানে ফ্র্যাকশনটা মূল বিষয় না, ফ্র্যাকশনের পরের ওয়ার্ডটা মূল বিষয়। পরে কি আছে? দ্য ওয়ার্ক। ওয়ার্ক যেহেতু সবসময় সিঙ্গুলার, আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, এই জন্য আমরা ভার্বটাকে সিঙ্গুলার নিব। 3/4 এটা কোনো ব্যাপার না। সো সিঙ্গুলার ভার্ব কোনটা? হ্যাজ বিন, সি নাম্বার আনসার।
ক্লিয়ার তো বিষয়টা? আচ্ছা, আরেকটা ফ্র্যাকশনের কথা বলি। ফ্র্যাকশন নিয়ে একটা পরীক্ষা এসেছিল, কিন্তু অনেকেই ভুল করছে। সেটা কি? একটা হলো 1/3 আর একটা হলো 2/3। আপনারা একটা জিনিস মনে রাখবেন ভাই, ফ্র্যাকশানের শুরু যদি 1 হয় তাহলে পরবর্তীতে এস হয় না, আর ফ্র্যাকশানের শুরু যদি 1-এর অধিক হয় 2-3, তাহলে পরের পার্টে কি হয়? এস যুক্ত হয়। এটা কমন কথা, এটা আমরা সকলেই জানি। রুলস কোনটা? আপনি যদি সেন্টেন্সের শুরুতে ফ্র্যাকশন বা পার্সেন্টেন্স পান, তাহলে এইটার উপরে বেস করে ভার্ব হবে না, ভার্ব হবে পরের নাউনের উপরে বেস করে। ওকে মাই ডিয়ার, আমি তাই লিখে দিয়েছি, আপনারা একটু পড়ে নেবেন। ফ্র্যাকশন পার্সেন্টেন্স থেকেই আসে, আরও কিছু আছে সেগুলো দিয়েছি। যেমন দেখেন, এই যে ইনকারেক্ট, 1% অফ দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের 1%। আপনারা মনে করতে পারেন 1% তাই সিঙ্গুলার। নো, এখানে 1% না, মূল কোনটা? স্টুডেন্টস। এটা যেহেতু প্লুরাল, এই জন্য হ্যাজের পরিবর্তে কি হবে? হ্যাভ হবে। এটাই কারেক্ট। ক্লিয়ার? এবার আসেন, এখান থেকে 2025 সালে একটা কোশ্চেন চলে এসেছে কম্বাইন্ড অফিসার জেনারেলে। দেখি তো আমরা পারি কিনা। 3/4 অফ দ্য আর্থ সারফেস, এই আর্থ সারফেসের 4/3 ভাগ। এখন আপনি মনে করতে পারেন 4/3 মানে অনেক ভাগ। নো ভাই, এখানে 4/3 এটা বিষয় না, এটা ফ্র্যাকশন। এইটার উপরে বেস করে ভার্ব হবে না, ভার্ব হবে কার উপরে বেস করে? পরের নাউন। পরের নাউন কি আছে? আর্থ সারফেস। সো আর্থ সারফেস, এটা যেহেতু সিঙ্গুলার, এই জন্য ভার্বটা হবে সিঙ্গুলার। তো সিঙ্গুলার চিন্তা করি, আর্থ তো সিঙ্গুলার না, হ্যাভ তো সিঙ্গুলার না, আনসার হবে কি নাম্বার? সি নাম্বার। ইজ কাভার্ড বাই ওয়াটার, পানি দ্বারা আবৃত। কাভার্স হয় না, এটা প্যাসিভ হয়। হ্যাঁ, জেনারেলি 3/4 অফ দ্য আর্থ সারফেস ইজ কাভার্ড বাই ওয়াটার, পানি দ্বারা আবৃত। বাই থাকলে তো এটা অ্যাক্টিভে করবো না, এটা কিসে করবো? প্যাসিভে করবো। এই জন্য কাভার্স বাই হবে না, ইজ কাভার্ড বাই। ওকে, এবার যেমন দেখেন না ভাই, ফাইন্ড দ্য সেন্টেন্স দ্যাট ইজ ইনকারেক্ট। আচ্ছা, এগুলো আপনারা একটু দেখে নিন, সেম রুলস তো, আমি আর সেম রুলস আপনাদেরকে রিপিট করতেছি না। হ্যাঁ, ওকে মাই ডিয়ার। সো এখন আসেন 6 নাম্বার। আচ্ছা, এটা একটা কৃষি ব্যাংকের কোশ্চেন এসেছিল বলে আমি দিয়ে দিয়েছি, কারণ ব্যাংকে এই টাইপের কোশ্চেন আসে। সেটা কি? কোন একটা সেন্টেন্সের শুরুতে যদি হিয়ার বা দিয়ার থাকে, হিয়ার বা দিয়ার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে ওই বাক্যের ভার্ব পরবর্তী নাউন বা প্রোনাউনের উপরে বেস করে হবে। কেমন দেখো না, আমরা ছোটবেলায় পড়তাম না, আমার গ্রামে একটা স্কুল আছে, দেয়ার ইজ এ স্কুল। আমার গ্রামে 2টা স্কুল আছে, দেয়ার আর 2 স্কুলস। ভাই, এখানেও দিয়ার, এখানেও দিয়ার, কিন্তু এখানে ইজ, এখানে আর। কেন? এখানে একটা স্কুল, এখানে 2টা স্কুল। তার মানে দিয়ার দিয়ে শুরু হইলে দিয়ারের উপরে বেস করে ভার্ব হবে না, ভার্ব হবে কার উপরে বেস করে? পরের নাউন বা প্রোনাউনের উপরে বেস করে ভার্ব হবে। মনে রাখবা কিন্তু, এটা পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, সো এগুলা একটু মানে স্মার্ট কোশ্চেন। এগুলাই আমাদের মূলত ব্যাংকের কোশ্চেন কোনগুলা থেকে আসে? যেগুলো জিআরই, পিয়ারসন ইংলিশ বা তোমার সেট থেকে হয়, সেগুলাই মূলত ব্যাংকে আসে। সো এই টাইপের রুলসগুলো তোমরা ব্যাংকে পাবা। ওই জেনারেল কথাবার্তার রুলস, যে দ্য টিচার অ্যান্ড দ্য ডক্টর ইজ কামিং বা আর কামিং, বিসিএসে মানে বা অন্য পরীক্ষায় যেটা আসে, ওইটা কিন্তু এখানে আসবে না। হ্যাঁ, একটু মাথায় রাখবা। সো দেখো আমরা 25 নাম্বার কোশ্চেন কি বলতেছে। এটা কৃষি ব্যাংকের কোশ্চেন। দ্য ইনফরমেশন অফিসার এট দ্য ব্যাংক, এই ব্যাংকের ইনফরমেশন অফিসার টোল্ড হিজ কাস্টমার, তার কাস্টমারদেরকে বলেছিল যে দেয়ার ওয়াজ ডিফারেন্ট কাইন্ডস অফ লোনস অ্যাভেইলেবল, আমার এখানে বিভিন্ন লোনের পর্যাপ্ততা আছে। এই যে ভাই, দিয়ারের পরে যে অসটা হয়েছে, এটা কিন্তু দিয়ারের উপরে বেস করে হয়নি, এটা পরেরটার উপরে বেস করে হয়েছে। পরে কি আছে দেখো না, ডিফারেন্ট কাইন্ডস অফ লোনস, এটা কিন্তু প্লুরাল। তাহলে প্লুরাল হইলে তো অজ হবে না, প্লুরাল হইলে কি হবে? ওয়ার হবে। সো আনসারটা ডি নাম্বার, ওয়াজের পরিবর্তে কি হবে? অজের পরিবর্তে ওয়ার হবে। ক্লিয়ার বিষয়টা? সো এটা ছিল আমাদের রুল 6। এবার আমরা একটু রুল 7টা পড়বো। রুল 7টা কি বলতেছে একটু ভালো করে বুঝো। কালেকটিভ নাউন মনে রাখবা। এই কালেকটিভ নাউন কোনগুলাকে বলি আমরা কালেকটিভ নাউন? ওই যে জুরি বোট, বাংলাদেশ টিম, ফ্যামিলি, ফ্লিট নৌবহর, ফ্লক পাখির ঝাঁক, তাই না? এগুলা হলো কালেকটিভ নাউন, তাই না? কালেকটিভ সমজাতীয় কোনো কিছুর সমষ্টিকে কালেকটিভ নাউন বলি। এই কালেকটিভ নাউন মনে রাখবা সর্বদাই সিঙ্গুলার। কালেকটিভ নাউন সর্বদাই কি ভাই? সিঙ্গুলার। তবে কালেকটিভ নাউন দ্বারা যদি দ্বিমত পোষণ বুঝায়, যদি দ্বিমত পোষণ বুঝায়, সেই ক্ষেত্রে কিন্তু কালেকটিভ নাউন প্লুরাল। তাহলে কালেকটিভ নাউন কিন্তু সর্বদাই সিঙ্গুলার, শুধু দ্বিমত পোষণের ক্ষেত্রে প্লুরাল হবে। মনে থাকে জানো? হ্যাঁ, কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার, শুধু দ্বিমত পোষণের ক্ষেত্রে প্লুরাল হবে। যেমন দেখো না ভাই, দুইটাই কিন্তু কারেক্ট, একটু দেখবা। দ্য জুরি বোর্ড হ্যাজ অর্ডার টু হ্যাং দ্য ম্যান, ওই জুরি বোর্ড মানুষকে ঝুলাইতে আদেশ দিয়েছে। তাহলে ভাই এখানে জুরি বোর্ড যেহেতু মানুষকে ফাঁসি দিতে বলেছে, তার মানে কি সবাই একমত, এই জন্য এখানে কিন্তু হ্যাজ হয়েছে। আবার দেখো না, পরেরটাও কারেক্ট। কেমন? দ্য জুরি বোর্ড হ্যাভ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, তাদের মতামতের মধ্যে ভিন্নতা। কি বলছিলাম? যখন একমত পোষণ করবে তখন সিঙ্গুলার, দ্বিমত পোষণের ক্ষেত্রে প্লুরাল। এখানে যেহেতু দ্বিমত পোষণ, এই জন্য হ্যাভ হয়েছে। আর আপনারা কি জানেন না এটা? ইট, ইট প্রোনাউনটা কি? এটা সিঙ্গুলারের পরিবর্তে ব্যবহৃত হয়। আর দেটা কি? দেটা হলো
প্লুরাল, তাই না? এই জন্য এটা প্লুরাল বলেই তো দিয়ার ইউজ করেছি, তাই না? ওকে, আমরা প্রোনাউনে শিখাবো তোমাদেরকে। ইট সিঙ্গুলার, সিঙ্গুলারের প্রোনাউন হিসাবে ইট ইউজ করি, আর প্লুরালের প্রোনাউন হিসাবে দে ইউজ করি। তাই যদি হয়ে থাকে আসলে একটা 26 নম্বর কোশ্চেনটা সলভ করি। দ্য কমিটি মেট, ওই কমিটি সাক্ষাৎ করেছিল, অ্যান্ড দে ফেইল টু রিচ আ ডিসিশন, এবং তারা সিদ্ধান্তে পৌঁছাইতে ব্যর্থ হয়েছিল। তাহলে ভাই কমিটিটা কালেকটিভ নাউন, তাহলে একমত পোষণ করলে সিঙ্গুলার, দ্বিমত পোষণ করলে প্লুরাল। যেহেতু সিদ্ধান্তে পৌঁছাইতে ব্যর্থ হয়েছে, তার মানে কি তারা দ্বিমত, আর দ্বিমতের ক্ষেত্রে প্লুরাল, প্লুরাল হলে দে হবে, তার মানে এ নাম্বারটাই আনসার 26-এর এ। দ্য কমিটি মেট অ্যান্ড দে ফেইল্ড টু রিচ আ ডিসিশন। এটা আসতে পারে বলে দিছি, এটা অতি ইম্পর্টেন্ট না। সবচেয়ে ইম্পর্টেন্ট 1, 2, 3, 1, 2, 3 এই তিনটাই রুলস সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, আর একটা রুলস পরে আছে। আচ্ছা, তাহলে আসি আমরা। এই যেমন দেখো 27 নাম্বার এসেছিল গ্লোবাল ইসলামী ব্যাংক 24 সালের কোশ্চেন। দ্য টিম আর প্লেয়িং এক্সেপশনালি ওয়েল দিস সিজন। এই সিজনে ওই টিমটা খুব ভালো খেলতেছে। যেমন এই সিজনে আর্জেন্টিনা টিমটা মারাত্মক ভালো খেলতেছে এবং খেলবে। সো এইটাও তাই বুঝাইতে চাচ্ছে। সো দেখো না, দ্য টিম, এখন দ্য টিমটা কি নাউন? কালেকটিভ নাউন। আমরা কি জানি কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার, শুধু যদি ওদের ক্ষেত্রে যদি দ্বিমত হয় সেই ক্ষেত্রে প্লুরাল। এখানে তো দ্বিমতের কিছু বোঝাচ্ছে না, এই জন্য দ্য টিমের পরে আর না ইজ হবে, আর হবে না, ওয়ার হবে না, বি হবে না, কি হবে? দ্য টিম ইজ প্লেয়িং। সো এটা গেল আমাদের কালেকটিভ নাউনের ব্যাপারটা। এইবার চলে আসো আমরা রুল 8, এইটা ইম্পর্টেন্ট, এইটা খুবই ইম্পর্টেন্ট। রুল 8টা আমি বলেছিলাম সিনিয়র অফিসারের আগে যে ক্লাস প্রোগ্রাম চালাইছিলাম যে এই রুলস থেকে কোশ্চেন আসতে পারে। দেখো না, এই রুলসটা থেকেই কিন্তু সিনিয়র অফিসারের কোশ্চেনটা এসেছে। সো একটু মাথায় রাখবা, হ্যাঁ। সো এইবার না আসতে পারে, এবার 1 নাম্বার রুলস থেকে আসার সম্ভাবনা বেশি। সো তারপরে একটু বলি, সবাই একটু ভালো করে জেনে নাও, হ্যাঁ। এ নাম্বার অফ, তুমি যদি কোনো একটা জায়গায় এ নাম্বার অফ পাও, এ নাম্বার অফের পরে যে নাউনটা বসাবা নাউনটাও প্লুরাল, যে ভার্বটা বসাবা ভার্বটাও প্লুরাল। আর তুমি যদি দি নাম্বার অফ কথাটি পাও, দি নাম্বার অফের পরে যে নাউনটা বসাবা নাউনটা প্লুরাল, কিন্তু ভার্বের বেলায় গিয়ে একটু কথা আছে। ভার্বের বেলায় গিয়ে ভার্বটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার। তার মানে দুইভাবে মনে রাখতে পারো, এ নাম্বার অফের পরে নাউনও প্লুরাল, ভার্বও প্লুরাল। আর দি নাম্বার অফের পরে নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার। আবার এভাবে মনে রাখতে পারো, এ নাম্বার অফ দি নাম্বার অফ দুইটার পরেই নাউনটা প্লুরাল, কিন্তু ভার্বের বেলায় কি হবে? এ নাম্বার অফ প্লুরাল ভার্ব গ্রহণ করবে, দি নাম্বার অফ সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। তোমরা যেটা মনে রাখতে পারো। ক্লিয়ার তো সবাই? কিন্তু মনে রাখতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রুলস। ওকে, সো আসো তাইলে আমরা একটু দেখি পারি কিনা। এই যে দেখো কম্বাইন্ড ব্যাংক সিনিয়র অফিসার 15/5/2026, এই যে গত মাসে যে 15 তারিখে যে সিনিয়র অফিসার এই কোশ্চেনটা কিন্তু এসেছিল। এ নাম্বার অফ স্টুডেন্টস, এই এ নাম্বার অফ আছে না, এ নাম্বার অফের পরে নাউনও প্লুরাল, ভার্বটাও কি হবে? কথা বলো না কেন? ভার্বটাও প্লুরাল হবে। বাট দি নাম্বার অফ স্টুডেন্ট অ্যাবসেন্টিজ, এই দি নাম্বার অফের বেলায় কি হবে? নাউন প্লুরাল, কিন্তু ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে প্রথম ভার্বটা হবে প্লুরাল, দ্বিতীয় ভার্বটা হবে সিঙ্গুলার। প্রথম ভার্বটা প্লুরাল, শুধু প্রথমটা চিন্তা করো। প্লুরাল মানে ওয়াজ হবে না, প্লুরাল মানে ইজ হবে না, প্লুরাল মানে হ্যাজ হবে না, ব্যাস একটা চিন্তা করলেই তো হয়ে যায়। তাহলে এ নাম্বার অফ প্লুরাল ভার্ব ওয়ার অ্যাবসেন্ট, দি নাম্বার অফ সিঙ্গুলার ভার্ব ওয়াজ স্মল। ক্লিয়ার? আবার দেখো না মজার ব্যাপার ভাই, 15 তারিখে সিনিয়র অফিসারের পরীক্ষা, 16 তারিখে অফিসারের পরীক্ষা। 15 তারিখেও এই রুলস থেকে কোশ্চেন এসেছে, 16 তারিখেও এই রুলস থেকে কোশ্চেন এসেছে। একই রুলস থেকে পরপর দুইটা কোশ্চেন। আপনারা যে টেকেন না, আপনাদের দোষে টেকেন না। ইনশাল্লাহ আপনারা যা পড়াবো এর বাইরে কোনো কিছু নাই। আমি আবারও বলবো, আপনারা যদি কেউ এডি ব্যাচে ভর্তি হইতে চান, জাস্ট এটা একটু শেয়ার দিয়ে স্ক্রিনশট দিয়ে বাপ্পি ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আপনারা কিন্তু ভর্তি হইতে পারবেন। হ্যাঁ, 01896224210, 01896224210। ওকে, বাপ্পি দাস, আপনারা যোগাযোগ করলে 525 টাকায় ভর্তি হতে পারবেন। এবার আসেন, দি নাম্বার অফ স্কুলস ইন দিস এরিয়া, এই এরিয়াতে স্কুলের সংখ্যা দিনে দিনে বাড়তেছে। তাহলে ভাই দি নাম্বার আছে না, দি নাম্বার থাকলে নাউনটা প্লুরাল স্কুলস, এরপরে ভার্বটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে আর হবে না, এ নাম্বার বাদ, আবার ডি নাম্বারও বাদ। আনসার সি আর মানে বি আর সি, বি আর সির মধ্যে যে কোনো একটা। বি থেকে আছে ইজ ইনক্রিজেস, এই ইজের পরে কখনো ইনক্রিজেস হয় না ইনক্রিজিং হয়? কথা বলে না কেন? ইজ ইনক্রিজিং। সো আনসারটা হবে সি ফর চিটাগং। শেষ। ওকে, সো এই গেল আমার এ নাম্বার অফ, দি নাম্বার অফ। দেখো না ভাই, কম্বাইন্ড এসও 2023 সাল ভিত্তিক এসেছে, জনতা ব্যাংক আরসি 2022 সাল ভিত্তিক, একই টাইপের কোশ্চেন। সো এইগুলো তোমরা একটু শিখবে। হ্যাঁ, সো আমি আর এটা পড়াচ্ছি না। ওকে, রুল 9, রুল 9 এটাই আমাদের শেষ রুলস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, একটু ভালো করে মাথায় রাখবা। ভাই আমি তোমাদের বলেছিলাম কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার, যদি কালেকটিভ নাউনের দ্বিমত পোষণ বুঝাই তাইলে প্লুরাল হবে। এইবার কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো কালেকটিভ নাউন, কিন্তু
এগুলা জন্মগতভাবেই প্লুরাল, এগুলা নিয়ে তুমি কোনো কিছু চিন্তা করতে পারবা না। এই ওয়ার্ডগুলা যদি তুমি কোনো জায়গায় পাও, তুমি মনে করবা এই ওয়ার্ডগুলা বাই বন্ড প্লুরাল, এই জন্য এই ওয়ার্ডগুলা সর্বদাই প্লুরাল ভার্ব গ্রহণ করবে। আরেকটা কথা, এই ওয়ার্ডগুলা যেহেতু জন্মগতভাবেই প্লুরাল, তাহলে এর সাথে কি নতুন করে এস বাই এস যোগ করে প্লুরাল করা দরকার আছে? কথা বলেন। নো, কোনো ভার্বের এস বাই এস যোগ করা দরকার নেই। ওকে জীবন, হোয়াটসঅ্যাপ এর কন্ট্যাক্ট করবো স্যার? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার বা রেগুলার তোমার ব্যাপার, তুমি হোয়াটসঅ্যাপে ওটা অ্যাক্টিভ আছে। ওকে, তাহলে একটু আসো না। রুল 9, কতিপয় শব্দ রয়েছে যেগুলো সর্বদাই প্লুরাল অর্থ প্রদান করে, তাই সেগুলা সর্বদাই প্লুরাল ভার্ব গ্রহণ করবে এবং ওই সকল ওয়ার্ডের সাথে এস বাই এস যোগ করা যাবে না, তারা তো জন্মগতভাবেই প্লুরাল। সেই ওয়ার্ডগুলো কি কি সবাই একটু দেখে নাও। পিপল, পুলিশ, পিজেন্ট্রি মানে কৃষক সম্প্রদায়, পিজেন্ট্রি মানে হলো কৃষক সম্প্রদায়, পোলট্রি, পি দিয়েই 4টা, পিপল, পুলিশ, পিজেন্ট্রি, পোলট্রি, এরপর সি দিয়ে 2টা, ক্যাটেল, চিলড্রেন, ভার্মিন। শুধু এইগুলো মনে রাখবা, এই ওয়ার্ডগুলো জন্মগতভাবেই প্লুরাল, এই জন্য এই ওয়ার্ডগুলোর সাথে এস বাই এস হবে না এবং এই ওয়ার্ডগুলো সর্বদাই প্লুরাল ভার্ব গ্রহণ করবে। পিপল, পুলিশ, পিজেন্ট্রি, পোলট্রি, ক্যাটেল, চিলড্রেন, ভার্মিন, এই কয়টা মনে রাখলে হয়েছে। তাই যদি হয়ে থাকে, এখন একটু দেখো, আইদার দ্য রিচ অর দ্য পোর। ভাই মনে রাখবা, যদি কোনো ওয়ার্ড দিয়ে পুরা জাতিকে নির্দেশ করে সেই ক্ষেত্রে ভার্ব কিন্তু প্লুরাল হবে। যদি কোনো ওয়ার্ড দ্বারা পুরা জাতিকে নির্দেশ করে সেই ক্ষেত্রে ভার্বটা প্লুরাল হবে। যেমন দেখো না, এখানে আইদার না নাইদার লেখো, তাহলে বেশি সুন্দর। হ্যাঁ, নাইদার দ্য রিচ নট দ্য পোর, ধনীরাও সুখী না, গরিবরাও সুখী না। এখানে কি পুরা জাতিকে বুঝাচ্ছে না? পুরা জাতিকে বুঝাইলে ভার্বটা প্লুরাল হয়, এই জন্য আর হবে। এবার আসো, দ্য পিপল ওয়ার্কস, একটু আগেই তো পড়লাম পিপুল সবসময় প্লুরাল, প্লুরাল হইলে কি ভার্বের সাথে এস বাই এস হবে? নো, সো ওয়ার্কস হবে না। এবার সি নাম্বার, দ্য ইংলিশ স্পিক্স ইংলিশ, ইংরেজ জাতি ইংরেজিতে কথা বলে। এই জাতি বুঝাচ্ছে না? জাতি বুঝাইলে ভার্বটা প্লুরাল হয়, সেখানে স্পিক্স হবে না, স্পিক হবে। আনসার ডি নাম্বার, দ্য ক্যাটেল আর গ্রেজিং, এই গবাদি পশুগুলো ঘাস খাচ্ছে, ক্যাটেল সর্বদাই প্লুরাল, এই জন্য আর হয়েছে। সো এই হলো ভাই আমাদের 32টা কোশ্চেন আমরা পড়ে ফেললাম এবং আমরা 9টা রুলস পড়লাম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ইনশাল্লাহ এই 9টা রুলসের বাইরে কোনো কোশ্চেন আসবে না। প্লিজ একটু কমেন্টস রিকমেন্ড মানে আপনার একটু কথা বলেন, এই 9টা রুলস আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, তাহলে আমি পরের রুলসে চলে যাব। সবাই ক্লিয়ার কিনা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট? ওকে মাই ডিয়ার, আমার পরে আস্থা রাখো, সুমন ইনশাল্লাহ তোমাদেরকে আশ্বস্ত করতেছে এই 9টা রুলস একটু ভালো করে পড়ো, ইনশাল্লাহ খুব ভালো করতে পারবা। বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ এক্সাম তুমি এই আমার ক্লাসগুলো যে 5টা ক্লাস নিব, এই 5টা ক্লাস করবা, গ্রামারে মোর দ্যান 90% ইনশাল্লাহ 10-এ 10 পাবা, 10-এ 8-এর কম কেউ নামাইতে পারবে না 10-এর মধ্যে, যদি 10টা গ্রামার আসে। ওকে ভাই, ইনশাল্লাহ একটু ভালো করে। আর যে শিটগুলো তোমাদেরকে ভোকাবুলারির জন্য দিয়েছি ঠাটা মুখস্থ করে ফেলো। আমি সুমন গ্যারান্টি দিচ্ছি, যদি 20টা কোশ্চেন, ক্যাশ অফিসারে তো 25টা ইংলিশে কোশ্চেন আসবে, এর মধ্যে 20টা 18 থেকে 20টা কোশ্চেন ডিরেক্টলি কমা দাড়ি সহ তোমরা কপি পেস্ট হবে আমার শিট থেকে, ইনশাল্লাহ মিলাই নিও। আর বাংলাদেশ ব্যাংকে 20টা কোশ্চেনের মধ্যে মোর দ্যান 15টা কোশ্চেন আমার এখান থেকে কমন পাবা, ক্লিয়ার? সেটা ভোকাবুলারি এবং গ্রামার সহ। সো শিটগুলো একটু ভালো করে মুখস্থ করে আল্লাহ রহিম রহমান চাইলে অবশ্যই ভালো করতে পারবে। এইবার চলে আসো, আমি তোমাদের দ্বিতীয় রুলসে চলে আসছি। দ্বিতীয় টপিকটা কি ছিল? আমাদের তো আজকে 4টা টপিক। 1 নাম্বার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দ্বিতীয় যে টপিকটা সেটা হলো সাবজাংটিভ। এই সাবজাংটিভ জিনিসটা কি সেটা একটু দেখবো। আর তোমরা জানো কিনা বর্তমানে যেমন দেখো না, কিছু বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন্ড চলে, যেমন এখন একটা ট্রেন্ড চলতেছে কি ঢিলা ঢালা প্যান্ট। আমরা আগে কি করতাম, খুব টাইট প্যান্ট পরতাম, এখন ব্যাগি প্যান্ট ট্রেন্ড চলতেছে। ঠিক একইভাবে কোশ্চেন করার ক্ষেত্রে একটা ট্রেন্ড চলে, সেই ট্রেন্ডটা কি? এখন ট্রেন্ড হলো ইনভার্সান কোশ্চেন, ইনভার্সান টপিক থেকে কোশ্চেন আসবে। এখন ট্রেন্ড হলো সাবজাংটিভ থেকে কোশ্চেন আসবে। এখন ট্রেন্ড হলো ড্যাংলিং মডিফায়ার থেকে কোশ্চেন আসবে। সেই সকল টপিকগুলো এখন বেশি ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। স্যার ভোকাব শিট তো দেওয়া হয় নাই, এখনও দেইনি সঞ্জিদা, তুমি কি অ্যাডমিটেড স্টুডেন্ট? তাহলে অবশ্যই আমি আজকেই দিয়ে দিব, একদম টেনশন করবা না। এখন সাবজাংটিভ নিয়ে কোশ্চেন আসো। সাবজাংটিভ জিনিসটা কি তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো, কম্বাইন্ড সিনিয়র অফিসার 15/5/2026, গত মাসের 15 তারিখে যে সিনিয়র অফিসার, ওখানেও কিন্তু সাবজাংটিভ থেকে কোশ্চেন এসেছে। আমি সাবজাংটিভ জিনিসটা কি সেটা তোমাদেরকে আগে বুঝাবো, তারপরে আমি কোশ্চেন সলভে যাব। ভাই আমি 2টা কোশ্চেন দিয়েছি, 1 আর 2। 1 আর 2টা একটু পড়ো, তাহলে বুঝতে পারবা। 1 নাম্বার কি বলতেছে? দ্য ডক্টর সাজেস্ট হিজ পেশেন্ট দ্যাট, ওই ডক্টর তার রুগীকে উপদেশ দেয় যে হি শুড অ্যাভয়েড স্মোকিং, তার ধূমপান ত্যাগ করা উচিত। তাহলে ডক্টর রুগীকে উপদেশ দেয় যে তার ধূমপান ত্যাগ করা উচিত। আর 2 নাম্বার দেখো, দ্য ডক্টর সাজেস্ট হিজ পেশেন্ট দ্যাট, ডক্টর রুগীকে উপদেশ দেয় যে হি অ্যাভয়েড স্মোকিং, সে ধূমপান ত্যাগ করো।
তাহলে কি হলো ভাই? প্রথমটা, ডক্টর রুগীকে উপদেশ দেয় যে তার ধূমপান ত্যাগ করা উচিত, আর 2 নাম্বার, ডক্টর রুগীকে উপদেশ দেয় যে সে ধূমপান ত্যাগ করো। আরও একটা বড় ব্যাপার আছে, এই আমরা কি হির পরে গো লিখি না গোজ লিখি? কথা বলবেন। হির পরে কি গো লিখি না গোজ? আমরা হির পরে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ঠিক একইভাবে এখানে হির পরে তাইলে অ্যাভয়েড হওয়ার কথা না অ্যাভয়েডস হওয়ার কথা? কথা বলেন। অ্যাভয়েডস হওয়ার কথা। বোন একটু মিনিং দেখো, মিনিংটা এ নাম্বারটা কত সুন্দর। ডক্টর রুগীকে উপদেশ দিয়েছিল যে তার ধূমপান ত্যাগ করা উচিত, আর 2 নাম্বার, ডক্টর রুগীকে উপদেশ দেয় যে সে ধূমপান ত্যাগ করো। অ্যাকচুয়ালি যদি মিনিংয়ের কথা চিন্তা করো তাহলে কিন্তু 1 নাম্বারটা ঠিক। আবার যদি গ্রামারের কথাও চিন্তা করো, হির পরে তো অ্যাভয়েড হবে না, হির পরে তো অ্যাভয়েডস হবে, সেই দিক থেকেও 1 নাম্বার ঠিক। কিন্তু না ভাই, 1 নাম্বারটাই ভুল, আনসার হবে 2 নাম্বারটা। আনসার কোনটা? 1 নাম্বারটা ভুল, আনসার 2 নাম্বার সঠিক। ও মা, কেমন কথা! আমি একটু আগে বললাম যে ভাই গ্রামারের ভুল আছে, তারপরেও কেন 2 নাম্বারটা সঠিক? এর কারণটা কি জানেন? এর কারণটাই হলো সাবজাংটিভ। সাবজাংটিভ আমাদের কি বলে একটু ভালো করে শুনবেন। আপনি যদি কোনো একটা জায়গায় সাজেস্ট কথাটি পান, সাবজাংটিভ আমাদের কি বলতেছে ভালো করে শোনেন। আপনি যদি কোনো একটা জায়গায় সাজেস্ট কথাটি পান, তাহলে আপনি দেখবেন সাজেস্টের পরে দ্যাট কথাটি আছে কিনা। ইয়েস, আমি সাজেস্টের পরে দ্যাট কথাটি পাইছি। এইবার মনে রাখবেন, আপনি যদি সাজেস্টের পরে দ্যাট কথাটি পান তাহলে সাবজাংটিভের রুলস অ্যাপ্লাই হবে, অন্যথায় হবে না। তাহলে সাবজাংটিভ কি বলতেছে? শুধু সাজেস্ট পাইলেই হবে না, সাজেস্টের পরে দ্যাট কথাটি থাকতে হবে। যদি সাজেস্টের পরে দ্যাট কথাটি থাকে তাহলে সাবজাংটিভের রুলস। সাবজাংটিভের রুলসটা কি? দ্যাটের পরে শুধুমাত্র আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে, আর এরপরে ভার্বের বেস ফর্ম লিখতে হবে। সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। আমি এখানে কোনো অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, অজ, ওয়ার ভার্বের 2 নাম্বার লিখতে পারবো না, এমনকি ভার্বের সাথে এস বা ইএসও যোগ করতে পারবো না, শুধুমাত্র ভার্বের বেস ফর্ম বসাইতে হবে। তাহলে আগে সাবজাংটিভ শিওর হইতে হবে। সাবজাংটিভ কি? সাবজাংটিভটা হলো আমাকে সাজেস্ট কথাটি থাকা লাগবে, সাজেস্টের পরে কি থাকা লাগবে? দ্যাট। এইবার আমি দেখব দ্যাটের পরে শুধু আমি সাবজেক্ট বসাবো, তারপরে ভার্বের বেস ফর্ম বসাবো। এই আমি সাবজাংটিভ ক্লিয়ার করতে পেরেছি কিনা কথা বলেন? ওকে, এইবার আমি একটু ভেঙে কাশি, তাইলে একটু বেশি ভালো করে আর কি বলি, সেটা কি? আমি একটু রুলসটা তোমাদেরকে লিখে দিয়েছি, সবাই একটু দেখবা ভালো করে। এই যে দেখো, আপনি যদি কোনো জায়গায় সাবজাংটিভ পান, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে। আপনি যদি কোনো জায়গায় সাবজাংটিভ ওয়ার্ড পান, সাবজাংটিভ ওয়ার্ডস অনেকগুলো আছে, আমি কয়েকটা বলবো ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো একটা জায়গায় সাবজাংটিভ ওয়ার্ডস পান, তাইলেই কিন্তু সাবজাংটিভ হবে না, এরপরে কি থাকা লাগবে? এরপরে দ্যাট থাকা লাগবে। যদি আপনি কোনো জায়গায় সাবজাংটিভ ওয়ার্ডস পান, তারপরে যদি আপনি দ্যাট কথাটি পান, তাইলে সাবজাংটিভ হবে। এইবার আপনাকে দেখতে হবে দ্যাটের পরের অংশটা অ্যাক্টিভে নাকি প্যাসিভে। দ্যাটের পরের অংশটা যদি অ্যাক্টিভে থাকে তাহলে কি হবে জানেন? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। সাবজেক্ট প্লাস ভার্বের কি বলেছি বলেন না? ভার্বের বেস ফর্ম। কখন? যদি দ্যাটের পরে অ্যাক্টিভ থাকে। আর যদি দ্যাটের পরে প্যাসিভ থাকে তখন কি হবে? অবজেক্টকে সাবজেক্ট বানাবো প্লাস বিইবি প্লাস ভার্বের 3। এটা কখন হবে? এটা প্যাসিভের ক্ষেত্রে হবে। তাহলে আপনাকে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য সাবজাংটিভ ওয়ার্ড। যদি আপনি সাবজাংটিভ ওয়ার্ড পান তাইলেও কিন্তু সাবজাংটিভ হবে না, এরপর আপনাকে দ্যাট দেখতে হবে। যদি দ্যাট থাকে এরপরে দেখবেন পরের বাক্যটা অ্যাক্টিভে নাকি প্যাসিভে। পরের বাক্যটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, আর পরের বাক্যটা যদি প্যাসিভ থাকে তাহলে অবজেক্ট প্লাস বিইবি প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। এইটা হলো সাবজাংটিভের মূল কথা। আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা তাই বলেন? ক্লিয়ার করতে পেরেছি কিনা তাই বলেন? এই যে দেখেন আমি তাই লিখে দিয়েছি, সাবজাংটিভ ওয়ার্ড এনি টেন্স। সাবজাংটিভ ওয়ার্ড যে কোনো টেন্সে থাকতে পারে। সাবজাংটিভ ওয়ার্ড এনি টেন্স, এরপরে দ্যাট থাকতেই হবে। যদি দ্যাট থাকে এর পরের অংশটা যদি অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ সেন্টেন্সের বেলায় সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, আর প্যাসিভ সেন্টেন্সের বেলায় অবজেক্ট প্লাস বিইবি প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। এখন আপনি বলতে পারেন স্যার আপনি তো বারবার বলতেছেন সাবজাংটিভ ওয়ার্ড, সেই সাবজাংটিভ ওয়ার্ড কোনগুলা? সেই ওয়ার্ডগুলো একটু আমি আপনাকে এখন বলে দিব, সেইগুলাই শুধু মনে রাখবেন, আর বেশি মনে রাখা দরকার নেই। সাবজাংটিভ ওয়ার্ড কোনগুলো জানেন? ওই যেগুলো আর কি আপনার ওই যে আমরা বলি না আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, ইম্পারেটিভ ওয়ার্ড, ইম্পারেটিভ সেন্টেন্স, ওই ওয়ার্ডগুলা। ওয়ার্ডগুলা কি কি একটু দেখেন না? অ্যাডভাইস, প্রপোজ, রিকোয়েস্ট, রিকোয়ার, কমান্ড, অর্ডার, ডিমান্ড, ইনসিস্ট, আর্জ, প্রেফার, এরপরে কি ভাই? সাজেস্ট ইত্যাদি। এই সকল ওয়ার্ডগুলোকে আপনি সাবজাংটিভ ওয়ার্ড বলবেন ভার্বের ক্ষেত্রে। কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে, কেমন? এসেনশিয়াল, ক্রুশিয়াল, ইম্পর্টেন্ট, আর্জেন্ট।
আর দুইটা নাউন আছে, সেটা কি রিকোয়ারমেন্ট আর নেসেসিটি আর ল, এগুলো মুখস্থ করলেই হবে। তাহলে আপনি যদি কোনো একটা জায়গায় অ্যাডভাইস, সাজেস্ট, ইনসিস্ট, রিকোয়ার, ডিমান্ড এইগুলো যদি পান, এরপরে কি ইম্পর্টেন্ট, নেসেসারি, অ্যাসেনশিয়াল আর ল আর রিকোয়ারমেন্ট আর নেসেসিটি, আপনি যদি এই সকল ওয়ার্ডগুলো পান, আপনি দেখবেন এগুলোর পরে দ্যাট আছে কিনা। দ্যাটের পরে দেখবেন বাক্যটা অ্যাক্টিভ, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। আর দ্যাটের পরে যদি দেখেন বাক্যটা প্যাসিভ, তাহলে অবজেক্ট প্লাস বিইবি প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, এছাড়া কিচ্ছু না। এই হলো আমার সাবজাংটিভ। তবে সাবজাংটিভে অনেকগুলো ওয়ার্ড আছে, তবে একটা ওয়ার্ড ঘুরাই ফিরাই আসে, সেই ওয়ার্ডটা কি ইনসিস্ট। সেই ওয়ার্ডটা কি ইনসিস্ট। দুইটা ওয়ার্ড মুখস্থ করবেন, একটা হলো ইনসিস্ট আর একটা হলো আর্স। একটা হলো ইনসিস্ট আর একটা কি ভাই, আর্স। এই দুইটা ওয়ার্ড যদি পান, এরপর আপনি দ্যাট খুঁজবেন। ইম্পর্টেন্টও আসে, নেসেসারি, ওগুলো পড়বেন, কিন্তু এগুলা থেকেই বেশি আসে। তাহলে এখন আসেন না, আমরা কম্বাইন্ড সিনিয়র অফিসারের যে কোশ্চেনটা এসেছিল, এটা পারি কিনা সবাই একটু দেখবেন, ভালো করে দেখেন তো আমরা এটা পারি কিনা। দ্য বোর্ড ইনসিস্টেড দ্যাট, ওই বোর্ডটা ইনসিস্ট করেছিল যে, এই ইনসিস্ট কি সাবজাংটিভ ওয়ার্ড না? কিন্তু ইনসিস্ট পাইলেই হবে না, এরপরে কি পাওয়া লাগবে, দ্যাট থাকা লাগবে। ইয়েস, ইনসিস্টের পরে দ্যাট আছে, তার মানে সাবজাংটিভ। এবার আমি দেখব পরের বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ। ওই সিইও এই প্ল্যানটা সাবমিট করেছিল। ভাই প্ল্যানটা কে সাবমিট করেছিল? সিইও। যে করেছিল সে এখানে আছে, তার মানে বাক্যটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি হবে, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমাকে বেস ফর্ম নিতে হবে, এস হবে না, উইল কোনো অক্সিলারি ভার্ব হবে না, হ্যাজ হবে না, শুধু সাবমিট নিতে হবে। দ্য সিইও সাবমিট আ রিভাইজড প্ল্যান। এই ক্লিয়ার তো বিষয়টা? কম্বাইন্ড এসও এই যে 15 তারিখের কোশ্চেন, ইনশাল্লাহ কালকেরটাও আমরা এই ক্যাশ অফিসারেরটাও পারবো, বাংলাদেশ ব্যাংকের এডিটটাও পারবো। দেখো মজার ব্যাপার, দেখো ভাই 31/1/2026 কম্বাইন্ড অফিসার জেনারেল, যেটা 22 না 23 সাল ভিত্তিক, সেটাতেও দেখো সাবজাংটিভ থেকে কোশ্চেন এসেছে। 26 সালের 2টা পরীক্ষাতে, 26 সালে মোট 4টা পরীক্ষা হয়েছে, এর মধ্যে 2টা পরীক্ষাতেই সাবজাংটিভ থেকে কোশ্চেন এসেছে। ওকে, কি বলতেছে দেখি তো। দ্য জুরি ইনসিস্ট, ওই ইনসিস্ট থেকেই বেশি এসেছে। দ্য জুরি ইনসিস্ট দ্যাট, আমার ইনসিস্ট আছে, দ্যাট আছে। মনে রাখবা কিন্তু সাবজাংটিভ ওয়ার্ডের পরে দ্যাট থাকা বাধ্যতামূলক, আদারওয়াইজ হবে না কিন্তু এই রুলস। তাহলে ইনসিস্ট আছে, এরপরে দ্যাট আছে, তাহলে সাবজাংটিভ। এবার কি হবে, পরের বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? ওই ক্রিমিনালকে ঝুলানো হবে। এখন ক্রিমিনাল কি নিজেই নিজেকে ঝুলাবে? নো, অন্যের দ্বারা ঝুলবে, সো বাক্যটা প্যাসিভ হবে। সো দ্য ক্রিমিনাল ড্যাশ। এখন প্যাসিভ যদি হয়, প্যাসিভের বেলায় কি হবে ভাই, অবজেক্ট প্লাস বিইবি, অন্য কোনো অক্সিলারি ভার্ব না, শুধু বিইবি তারপরে ভার্বের 3, শুধু বিইবি প্লাস ভার্বের 3। তাহলে এই বাক্যটা কিন্তু প্যাসিভ। প্যাসিভ হইলে এবার কি, কোন অপশনটা আনসার হবে তাড়াতাড়ি বলেন। দ্য ক্রিমিনাল ড্যাশ হাং, ক্রিমিনাল কি ইজ হাং হবে, ওয়াজ হাং হবে না বি হাং হবে, কোনটা? বি হাং। দ্য ক্রিমিনাল বি হাং, মনে হয় থাকে জানো। আবার দেখো সব ইনসিস্ট দিয়ে আসে। দ্য ম্যানেজার ইনসিস্টেড দ্যাট, ওই ম্যানেজার ইনসিস্ট করেছিল যে এভরি এমপ্লয়ি অ্যারাইভ অন টাইম, প্রত্যেকটা এমপ্লয়িকে যথাযথ সময়ে আসতে হবে। তাহলে এভরি এমপ্লয়ি, এরপরে কি অ্যারাইভ হবে না অ্যারাইভস হবে না ইজ অ্যারাইভিং হবে, কথা বলো, নাকি অ্যারাইভড হবে? শুধু অ্যারাইভ। কেন? বাক্যটা অ্যাক্টিভ। কে আসবে? প্রত্যেকটি এমপ্লয়ি। অ্যাক্টিভের ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। সো ইডি হবে না, এস বা ইয়েস হবে না, কোনো অক্সিলারি ভার্ব হবে না, শুধু ভার্বের বেস ফর্ম হবে, শেষ। এবার আসেন, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, এটা খুবই গুরুত্বপূর্ণ যে ওই অ্যাডমিশন অফিস তোমার রেজিস্ট্রেশনটাকে কনফার্ম করবে। এখন ভাই ইম্পর্টেন্ট কথাটি আছে, ইম্পর্টেন্ট থাকলেই হবে না, এরপরে আমাকে দ্যাট থাকা লাগবে। ইয়েস দ্যাট আছে, তার মানে বাক্যটা সাবজাংটিভ হবে। এবার দেখবো দ্যাটের পরের বাক্যটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। ওই অ্যাডমিশন অফিস তোমার রেজিস্ট্রেশনটাকে কনফার্ম করবে। ভাই আমার রেজিস্ট্রেশনটাকে কে কনফার্ম করবে? ওই অ্যাডমিশন অফিস, যে করবে সে এখানে আছে, তার মানে বাক্যটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ হইলে কি হবে, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, দ্য অ্যাডমিশন অফিস কনফার্ম হবে, সি নাম্বারটা আনসার। এটাই হলো আমার সাবজাংটিভ। আসো আমরা একটা প্যাসিভ দেখি, তাহলে আমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে, ভালো করে বুঝবা। দ্য গভর্নমেন্ট, এই কি ব্যাপার, মিউট করে ফেলো, মিউট করো, মিউট করো। ওকে মাই ডিয়ার, এবার আসো। দ্য গভর্নমেন্ট রিকোয়ার্স দ্যাট, ওই সরকার প্রয়োজন বোধ করেছিল যে দিস ফর্ম শুড বি সাবমিটেড, এই ফর্মটাকে সাবমিট করতে হবে বিফোর দ্য এন্ড অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার, এই অর্থ বছর শেষ হওয়ার আগেই এই ফর্মটাকে সাবমিট করতে হবে। এখন ভাই রিকোয়ার্স আছে না, রিকোয়ার্সের পরে কি থাকা লাগবে, দ্যাট থাকা লাগবে। ইয়েস, রিকোয়ার্সের পরে দ্যাট আছে, তার মানে সাবজাংটিভ। এবার দেখবো দ্যাটের পরের অংশটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। ভাই এই ফর্মটাকে সাবমিট করতে হবে। এখন ফর্ম কি নিজেই নিজেকে সাবমিট করবে না আর একজন ব্যক্তি করবে বা কোনো একটা প্রতিষ্ঠান করবে, কথা বলো। তাহলে অবশ্যই বাক্যটা প্যাসিভ, কে করবে সে এখানে নাই। তাহলে প্যাসিভের ক্ষেত্রে কি হবে, প্রথমে একটা অবজেক্ট হবে, তারপরে বিইবি, তারপরে ভার্বের 3। তাহলে দিস ফর্মস, এটা হলো আমার অবজেক্ট,
এরপরে কি হবে বিই বি, তারপরে ভার্বের থ্রি, তার মানে আনসার কোনটা হবে ভাই বি নাম্বার। দিস ফর্মস বি সাবমিটেড, দিস ফর্মস বি সাবমিটেড। ক্লিয়ার বিষয়টা? এবার আসো 6 নাম্বার, উই প্রপোজড দ্যাট, আমরা প্রপোজ করেছিলাম যে লিটু ড্যাশা বিসিএস ক্যাডার। প্রপোজটা কি ভাই? অবশ্যই সাবজাংটিভ ওয়ার্ড, তারপরে দ্যাট আছে, তারপরে সাবজাংটিভ কনফার্ম। এরপরের বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? অবশ্যই অ্যাক্টিভ। কে বিসিএস ক্যাডার হবে? লিটু। তাহলে অ্যাক্টিভের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। তাড়াতাড়ি কমেন্টস করতে হবে 6 এর আনসার কোনটা, 6 এর আনসার কোনটা, দ্রুত দ্রুত। আনসার অবশ্যই বি হবে, কারণ এটাই ভার্বের বেস ফর্ম, এটাই ভার্বের বেস ফর্ম। এই ছিল ভাই আমার সাবজাংটিভ। সাবজাংটিভ বোঝা গেছে তো? তাহলে কি পাইলাম আমরা? সাবজাংটিভ জিনিসটা কি? সাবজাংটিভ কিছু ওয়ার্ড আছে, ওয়ার্ডগুলো কেমন? যেমন সাজেস্ট, প্রপোজ, ইম্পর্টেন্ট, নেসেসারি, এসেনশিয়াল, ডিমান্ড, ইনসিস্ট, আর্জ, ইনসিস্ট, আর্জ, রিকোয়ার। আমি যদি এই সকল ওয়ার্ডগুলো পাই, আমি দেখবো এই সকল ওয়ার্ডের পরে দ্যাট আছে কিনা। যদি দ্যাট থাকে তাহলে সাবজাংটিভ। এবার দ্যাটের পরের অংশটা অ্যাক্টিভ হইলে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, দ্যাটের পরের অংশটা প্যাসিভ হইলে অবজেক্ট প্লাস বিইবি, যে টেন্সি থাকুক না কেন শুধু বিইবি, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম, শেষ, আর কিচ্ছু না। ফারজানা অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলবো তোমরা চাইলে এডির ব্যাচটাকে যুক্ত হইতে পারো, বেস্ট একটা সার্ভিস পাবা, বেস্ট। এই যে ক্র্যাশ প্রোগ্রামটা, হ্যাঁ 500 টাকা দিয়ে পুরো ব্যাংকের তোমার একটা প্রস্তুতি হয়ে যাবে দেখবা, এবং খুব চমৎকার একটা প্রস্তুতি হয়ে যাবে। ওকে নূর, ঠিক আছে। এখন আসো আমরা করব কি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ অ্যাগ্রিমেন্ট, এই জিনিসটা কি সেটা আমরা শিখবো। ভাই আগে অ্যাগ্রিমেন্ট জিনিসটা কি এটা বুঝবেন। আমরা দেখবেন মাঝে মাঝে দুইটা বাক্য একসাথে বলি এবং প্রথম বাক্যটা দ্বিতীয় বাক্যটা একদম সেম। কেমন? আমি যদি বলি আমার বাবা একজন ব্যাংকার, আমিও একজন ব্যাংকার, এই দেখেন না দুইটা বাক্য একদম কি অ্যাগ্রি করেছে না? আমার বাবাও একজন ব্যাংকার, আমিও একজন ব্যাংকার। যেমন আমি কি বলি, আমার বড় বোন ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, আমিও ঢাকা ভার্সিটির স্টুডেন্ট। আমার ফ্রেন্ড টার্নিং পয়েন্ট জব এইটে ব্যাংক কোর্স করে, আমিও টার্নিং পয়েন্ট জব এইটে ব্যাংক কোর্স করি। আগে তো বুঝবেন কোন অংশটা অ্যাগ্রিমেন্ট, মানে কি এই দুইটা বাক্য দেখেন না একদম একই রকম। যেমন দেখেন আমি যদি লিখি আমার বাবা একজন শিক্ষক এবং আমিও একজন শিক্ষক, এই দুইটা বাক্য কি সেম হয়েছে না? সো এই ধরনের যখন প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্য সেম হবে, সেই বাক্যগুলোকেই আমরা পজিটিভ অথবা নেগেটিভ অ্যাগ্রিমেন্ট বলবো। এখন আমি তোমাদেরকে একটু বলি, আমার বাবা একজন শিক্ষক এবং আমিও একজন শিক্ষক, আমরা যদি এটা ট্রান্সলেশন করতাম তাহলে জেনারেলি আমরা কিভাবে ট্রান্সলেশন করতাম? আমরা এভাবে বলতাম যে মাই ফাদার, আমরা কিভাবে ট্রান্সলেশন করতাম? আমার বাবা একজন শিক্ষক, আমরা কি বলতাম? মাই ফাদার ইজ আ টিচার and I am also a teacher। আমরা কিন্তু এভাবে লিখতাম, আমার বাবাও একজন শিক্ষক, আমিও একজন শিক্ষক। মাই ফাদার ইজ আ টিচার অ্যান্ড আই অ্যাম অলসো আ টিচার, আমরা এভাবেই লিখি, তাই না? কিন্তু ইংরেজরা এটা পছন্দ করে না। কেন পছন্দ করে না? মনে রাখবেন ইংরেজরা রিপিটেশন পছন্দ করে না। এই জন্য ইংরেজরা বলতেছে আমি বুঝলাম তোমার বাবাও একজন শিক্ষক, আমিও একজন শিক্ষক, কিন্তু এই যে মাই ফাদার ইজ আ টিচার অ্যান্ড আই অ্যাম অলসো আ টিচার, এটা বারবার বলতে তারা এটা পছন্দ করে না। এই জন্য ইংরেজরা বলতেছে যখন এইভাবে তুমি দুইটা বাক্য লিখবে এবং প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্য একই রকম অর্থ প্রদান করবে, সেই ক্ষেত্রে তোমরা কি করবে জানো? মাই ফাদার ইজ আ টিচার অ্যান্ড, তোমরা অ্যান্ড পর্যন্ত ঠিক রাখবা, অ্যান্ডের পরে গিয়ে এই স্ট্রাকচারটা তোমরা এইভাবে লিখবা না। এই যে আই অ্যাম অলসো আ টিচার, এইটা আমাদের লেখার দরকার নেই। তখন আমি জিজ্ঞেস করলাম ইংরেজদের কিভাবে লিখবো, তখন ইংরেজরা আমাকে বলল অ্যান্ডের পরের অংশটা লেখার জন্য আপনি একটি স্ট্রাকচার ফলো করতে পারেন। সেই স্ট্রাকচারটা কি? সেই স্ট্রাকচারটা হলো প্রথমে আপনাকে সো লিখতে হবে অ্যান্ডের পরে, এই অ্যান্ড পর্যন্ত কিন্তু ঠিক রাখতে হবে, মাথায় রাখবেন অ্যান্ড পর্যন্ত ঠিক থাকবে, অ্যান্ডের পরে গিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে। সেই চেঞ্জটা কি? প্রথমে আপনাকে সো লিখতে হবে, সোর পরে কি লিখতে হবে? সোর পরে আপনাকে অক্সিলারি ভার্ব লিখতে হবে, তারপরে কি লিখতে হবে? তারপরে সাবজেক্ট লিখতে হবে। এই হলো স্ট্রাকচার। তাহলে কি হলো? আগে বুঝবেন কোন বাক্যটা আমি অ্যাগ্রিমেন্টের মধ্যে ফেলতে পারবো, কোনটা প্রথম বাক্য এবং পরের বাক্যটা একই রকম থাকবে, সেই ক্ষেত্রে আমরা প্রথম বাক্যটা ঠিকঠাক লিখবো, মাই ফাদার ইজ আ টিচার অ্যান্ড। এইবার পরের অংশটা কিভাবে লিখবো? প্রথমে সো লিখবো, তারপরে অক্সিলারি ভার্ব লিখবো, তারপরে সাবজেক্ট লিখবো। তাই যদি হয়ে থাকে আপনাদের মধ্য থেকে একজন বলেন এই অংশ পরে আমরা বাক্যটা কিভাবে লিখবো, তাড়াতাড়ি আনমিউট করে কথা বলেন। মাই ফাদার ইজ আ টিচার অ্যান্ড সো, আপনি অ্যান্ড পর্যন্ত লিখতে হবে, অ্যান্ড সো অ্যাম আই। তাহলে আই অ্যাম অলসো আ টিচার এটা লেখা যাবে না, কি লিখতে হবে? অ্যান্ড সো অ্যাম আই, সো অ্যাম আই।
মানে কি প্রথমে সো তারপরে অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট। আচ্ছা, ইংরেজরা আরও একভাবে লিখতে পারে, বলে আরও একভাবে লিখতে পারো, সেটা কিভাবে? প্রথমেই সাবজেক্ট লিখবা, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব লিখবা, অক্সিলারি ভার্ব, তারপরে কি লিখবা জানো? টু লিখবা অথবা অলসো লিখবা। এই দুইটার যে কোনো একটি স্ট্রাকচার, হয় সো অক্সিলারি ভার্ব সাবজেক্ট অথবা সাবজেক্ট অক্সিলারি ভার্ব টু অথবা অলসো। তাহলে কি হবে? মাই ফাদার ইজ আ টিচার অ্যান্ড সো অ্যাম আই, অথবা এন্ডের পরে কি লিখতে পারি? আই অ্যাম টু অথবা আই অ্যাম অলসো। ভাই আমি বুঝাইতে পেরেছি কিনা এগ্রিমেন্ট এবং পরের স্ট্রাকচার কিভাবে লিখবেন? সবাই ক্লিয়ার কিনা? এখন এই বাক্যটা তো নাবোধকও হইতে পারে। নাবোধক কেমন? আমি যদি বলি আমার বাবাও একজন ব্যাংকার না, আমিও একজন ব্যাংকার না, আমি বলতে পারি না? আমি বলতে পারি না আমার বন্ধু হাবিজাবি কোচিং সেন্টারে ভর্তি হয়নি, আমিও হাবিজাবি কোচিং সেন্টারে ভর্তি হইনি। এবার নানাও তো আসতে পারে, আমিও ব্রাজিলকে পছন্দ করি না, আমার বাড়ির লোকও ব্রাজিলকে পছন্দ করে না। এই যে নাবোধকের ক্ষেত্রে কি হবে? সেম একই কথা। এই যে দেখেন আমরা যেটা লিখেছি যে আমার শিক্ষক ধর্ম অন্ধতা পছন্দ করে না, আমিও পছন্দ করি না। আচ্ছা এত দরকার নেই, সিম্পলি দেখেন আমার বাবা একজন শিক্ষক, আমি একজন শিক্ষক, এটা লেখা দেখাইলাম। এবার আমি যদি বলি আমার বাবাও একজন শিক্ষক না, আমিও একজন শিক্ষক না, তখন কি বলতাম? তখন বলতাম এইভাবে, মাই ফাদার ইজ নট আ টিচার অ্যান্ডের পরে গিয়ে কিন্তু আই অ্যাম নট অলসো আ টিচার এটা বলা যাবে না। অ্যান্ডের পরে কি হবে? অ্যান্ডের পরের স্ট্রাকচারটা কি সেইটা যদি তোমাদেরকে একটু বলি, অ্যান্ডের পরের স্ট্রাকচারটা হলো প্রথমে তোমাকে নাইদার লিখতে হবে, NEITHER, নাইদার, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, নাইদার অক্সিলারি ভার্ব সাবজেক্ট, এই স্ট্রাকচার ফলো করতে হবে। তাহলে মাই ফাদার ইজ নট আ টিচার অ্যান্ড কি হবে? তাড়াতাড়ি বলো, অ্যান্ডের পরে একজন আনমিউট করে কথা বলো, অ্যান্ড নাইদার এম আই। ক্লিয়ার? আচ্ছা আরো একভাবে দেখাইতে তারা কিভাবে হয়, নাইদার অক্সিলারি ভার্ব সাবজেক্ট এইভাবে লিখবেন, অথবা প্রথমেই সাবজেক্ট লিখবেন, সাবজেক্টের পরে কি লিখবেন আপনারা? অক্সিলারি ভার্ব লিখবেন, অক্সিলারি ভার্ব, তারপরে একটা নট লিখবেন, তারপরে আপনি আইদার লিখবেন। এই দুইটার যে কোনো একটা, হয় নাইদার অক্সিলারি ভার্ব সাবজেক্ট অথবা সাবজেক্ট অক্সিলারি ভার্ব নট আইদার। আমি সুন্দর মতো আপনাদের যে শিট দিয়েছি সেই শিটে সুন্দর মতো আমি বলে দিয়েছি, কিন্তু একদম এইটাই লিখে দিয়েছি। তারপর আরেকবার পড়াই আপনাদেরকে, শোনেন। অ্যান্ড দ্বারা যুক্ত দুটি সেন্টেন্সের ক্ষেত্রে যদি দ্বিতীয় সেন্টেন্সটি প্রথম সেন্টেন্সের সাথে অ্যাগ্রি করে, সেই ক্ষেত্রে দ্বিতীয় সেন্টেন্সের স্ট্রাকচার কি হবে? অ্যাফার্মেটিভ বাক্যের জন্য স্ট্রাকচারটা কি? এন্ডের পরের স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে টু বা অলসো, অথবা সো তারপরে অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট, এই দুইটার যে কোনো একটা। আর নাবোধকের জন্য কি হবে? সাবজেক্ট অক্সিলারি ভার্ব নট আইদার, আর শুরুতে যদি নাইদার লেখেন তখন কি হবে? নাইদার অক্সিলারি ভার্ব সাবজেক্ট, এই দুইটা হবে আমার অক্সিলারি ভার্ব। ক্লিয়ার বিষয়টা তো? স্ট্রাকচার এন্ডের পরের স্ট্রাকচার, এন্ডের পরে আমাকে এই দুইটা স্ট্রাকচার ফলো করতে হবে। একটু বলেন আমি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট আপনাদেরকে বুঝাইতে পেরেছি কিনা? তাড়াতাড়ি বলতে হবে। ওকে মাই ডিয়ার, তাই যদি বুঝাইতে পারি, এইবার আসো তাইলে এই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট থেকে কিন্তু 24 সালে লাস্ট কোশ্চেন এসেছে। সো 25-26 ধাপ করে কিন্তু একটা দিয়ে দিতে পারে। কেন? FBS কোশ্চেন করলে দেখবেন ওদের কোশ্চেনে ওই টাইপের গ্রামার রুলসই বেশি আসে যেগুলো তারা সি ইউনিটের পরীক্ষায় দেয়, ঢাকা ভার্সিটি সি ইউনিট। সো সি ইউনিটের পরীক্ষায় অ্যাগ্রিমেন্ট থেকে কিন্তু গত বছর কোশ্চেন এসেছে। সো এই জন্য আমি এটা অ্যাগ্রিমেন্টটা আমি প্রথম লেকচার শিটে এনেছি। ক্লিয়ার বিষয়টা? কারণ আজকে যে 4টা টপিক, এই 4টা টপিক ক্রিম টপিক। সো এই টপিকগুলো আপনাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। হ্যাঁ, সো আসো কি বলতে চাচ্ছে সেটা একটু দেখবো। ফাইন্ড দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। শি ডিড নট নো দ্য আনসার। ভাই সে না আনসারটা জানে না, আমিও জানি না, সেও আনসার জানে না, আমিও আনসার জানি না। আগে বলেন বাক্যটা অ্যাগ্রি করেছে কিনা, কথা বলেন। সেও আনসার জানে না, আমিও আনসার জানি না, সো বাক্যটা অ্যাগ্রি করেছে। সে অ্যাগ্রি যদি করে, এই বাক্যটা হ্যাবোধক না নাবোধক? অবশ্যই নাবোধক। নাবোধক হইলে পরের অংশে কি হবে? দুইটা, সেটা কি? প্রথমে নাইদার আসবে, তারপরে কি আসবে? অক্সিলারি ভার্ব আসবে, তারপরে কি আসবে? সাবজেক্ট আসবে। অথবা প্রথমে যদি সাবজেক্ট আনি তারপরে নট হবে, তারপরে সাবজেক্ট অক্সিলারি ভার্ব নট আইদার, যে কোনো একটা। এখন আসেন বাক্যটা নাবোধক, তারা কি করেছে? প্রথমে আই দিয়েছে, ওকে রাখলাম আমি আইটা আমার সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব নট আইদার হবে, কিন্তু তারা শেষে নাইদার লিখে ফেলেছে। সাবজেক্ট যদি আগে নিয়ে আসি তখন তো আইদার লিখতে হবে, সেখানেও নাইদার হবে না। এইবার আসেন নাইদার যদি শুরুতে আনি হবে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। এই যে দেখেন নাইদার ডিড আই, এটাই ঠিক আছে। এই আই ডিড না ডিড আই? আগে অক্সিলারি ভার্ব না আগে সাবজেক্ট? কথা বলেন।
আগে অক্সিলারি ভার্ব। ভেরি গুড। তাহলে এখন চলে আসেন আমরা 2 নাম্বার কোশ্চেনটা সলভ করব সাবজেক্ট অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ অ্যাগ্রিমেন্টের। কি বলতেছে? ফ্লোরিডা হ্যাজ নট ইয়েট র্যাটিফাইড দ্য ইকুয়াল রাইট অ্যামেন্ডমেন্ট। ভাই ফ্লোরিডা একটা অঙ্গরাজ্য, হ্যাজ নট ইয়েট র্যাটিফাই এখনো সত্যায়ন করে নাই দ্য ইকুয়াল রাইট অ্যামেন্ডমেন্ট, সম অধিকারের যে আইনটা আছে এই আইন এখনো ফ্লোরিডা অ্যাকসেপ্ট করে নাই। এই কারণে সেভারেল আদার স্টেটস হ্যাজ নট আইদার, অন্যান্য স্টেটগুলাও অ্যাকসেপ্ট করে নাই। ভাই ফ্লোরিডাও সম আইন মানে সম অধিকারের আইনটাকে অ্যাকসেপ্ট করে নাই, অন্যরাও অ্যাকসেপ্ট করে নাই। তাহলে কি অ্যাগ্রি করেছে না? তাহলে এন্ডের পরের অংশটা কি হবে? এই যে এন্ডের পরে প্রথমে সেভারেল আদার স্টেটস, এটা সাবজেক্ট। সো এটা যদি সাবজেক্ট হয় এরপরে অক্সিলারি ভার্ব, তারপরে নট, তারপরে কি হবে? আইদার। ওকে ঠিক আছে তো ভাই, সেভারেল আদার স্টেটস হ্যাজ নট আইদার। কিন্তু একটা কথা আছে, সেভারেল আদার স্টেটস, এই যে আমার এটা কি সিঙ্গুলার না প্লুরাল? কথা বলে না কেন? সেভারেল আদার স্টেটস প্লুরাল। তা প্লুরাল হইলে আমি কি হ্যাজ নট নিব না হ্যাভ নট নিব? কথা বলেন। তাহলে এখানে হ্যাজ সব বাদ হয়ে যাবে। এইবার আমি দেখি সি নাম্বার, সাম আদার স্টেটস অলসো। না ভাই আমি তো অলসো নিতে পারবো না। এই যে ডি নাম্বার, নাইদার আসবে, তারপরে অক্সিলারি ভার্ব আসবে, তারপরে সাবজেক্ট আসবে। নাইদার হ্যাভ সেভারেল আদার স্টেটস। এই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ ক্লিয়ার কি না মাই ডিয়ার? একদম ট্রান্সপারেন্ট থাকতে হবে। এবার আসেন 3 নাম্বার, দেখি পারি কিনা। নেপচুন ইজ অ্যান এক্সট্রিমলি কোল্ড প্ল্যানেট। নেপচুন খুবই ঠান্ডা একটা প্ল্যানেট, ইউরেনাসও ঠান্ডা প্ল্যানেট। এই দুইটা কি মিল হয়েছে না? নেপচুনও ঠান্ডা প্ল্যানেট, ইউরেনাসও ঠান্ডা প্ল্যানেট। তার মানে ঠিক আছে এটা। তাহলে আপনারা বলেন 3 নাম্বারে আনসার কোনটা হবে? 3 নাম্বারে আনসার কোনটা হবে? তাড়াতাড়ি বলতে হবে। নেপচুনও ঠান্ডা প্ল্যানেট, ইউরেনাসও ঠান্ডা প্ল্যানেট। একজন অলরেডি বলে ফেলেছে ডি। এটা কি এই কোশ্চেন উত্তর? ডি কিনা আমি বুঝি না। ও সি, ওমর সি নাম্বার বললো। ওকে দেখি। আচ্ছা যারা আমি বলি তোমরা যারা ফেসবুকে আসো বা এখানে যারা যুক্ত হয়েছো, আমি বলবো আজকের ক্লাস মানে তোমরা বাংলাদেশ ব্যাংকের এডির ক্লাসটা, ক্লাসের যে ক্লাসটা আছে এটা করো, খুব উপকার পাবা। এটা মাত্র 500 সামথিং টাকা, এটা কোনো ব্যাপারই না। ওকে ভেরি গুড, সবাই সি। ইয়েস, সো ইজ ইউরেনাস। কেন? আগেরটা তো অ্যামিজার আছে, সো পরেও আমরা অ্যামিজারের যে কোনো একটা নিব। সো ইজ ইউরেনাস। আবার আসেন পরেরটা, মাই ফ্রেন্ড ডাজ নট লাইক ফিশ। আমার বন্ধু মাছ পছন্দ করে না, আমিও করি না, আমিও করি না। ইয়েস, সারির বি হবে, নাইদার ডু আই। কেন? ডাজ নট লাইক, প্রেজেন্ট ইনডিফিনিট, সো পরেরটাও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করব। হয়ে গেল তাহলে আমাদের অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাগ্রিমেন্ট। একটু কথা বলে নি, এই যে পরবর্তীতে যে অক্সিলারি ভার্ব বসাবা, কোন অক্সিলারি ভার্ব? আগের বাক্যটা যে টেন্সে আছে, আমি কিন্তু বলিনি আগের বাক্যে যে অক্সিলারি ভার্ব আছে, আগের বাক্যটা যে টেন্স, যদি প্রেজেন্ট পারফেক্ট হয় হ্যাঁ বা হ্যাজ হবে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় অ্যাম ইজ আর হবে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় ডু বা ডাজ হবে, যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। সো এটা আগের বাক্য যে টেন্স, সেই টেন্সের অক্সিলারি ভার্ব বসাবা। আসো তাইলে আমাদের লাস্ট আজকের টপিক, সেটা হলো ইনভার্সন বা নেগেটিভ এমপ্যাসিস। তার মানে ভাই আমরা যদি কোনো সেন্টেন্সকে একটু গুরুত্ব দিয়ে বলতে চাই, জোর দিয়ে বলতে চাই, তাহলে আমরা ইনভার্সন বা নেগেটিভ এমপ্যাসিস ব্যবহার করি। আমি তো প্রাইভেট ব্যাচে ভর্তি আছি, এখন ক্রাশ ব্যাচে ভর্তি হওয়া লাগবে? প্রাইভেট, হ্যাঁ ভর্তি হওয়াও, কারণ ক্রাশ ব্যাচটা একদম আলাদা। ক্রাশ ব্যাচটা হলো 15 দিনের মধ্যে বা 20 দিনের মধ্যে ব্যাংকের প্রস্তুতি কিভাবে নিতে হয়, এটা একটা পূর্ণাঙ্গ ধারণা পাবা, এবং কিছু হট তোমরা ক্লাস পাবা, কিছু হট তোমরা লেকচার শিট পাবা, যেগুলো তোমাদের জন্য খুবই কাজে দেবে। আচ্ছা ইনভার্সন জিনিসটা কি সেটা আমি তোমাদেরকে বলি, সবাই একটু ভালো করে বুঝবা। তুমি যদি কোনো সেন্টেন্সের শুরুতে যদি ভালো করে মনে রাখবা, আমি আবার বলি শোনো, কোনো সেন্টেন্সের শুরুতে যদি যে নেগেটিভ ওয়ার্ডগুলো আছে, নেগেটিভ কোনগুলা? হার্ডলি, এরপরে কি আছে? স্কেয়ারসলি, তারপরে কি আছে? রেয়ারলি, বেয়ারলি, সেলডম, নো সুনার, নেভার, নট আনটিল। লাস্ট ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট কিন্তু, নট আনটিল। তুমি যদি কোনো সেন্টেন্সের শুরুতে, এই ভালো করে মাথায় রাখবা কিন্তু, কোনো সেন্টেন্সের শুরুতে থাকতো, অন্য জায়গায় না। আমরা যদি কোনো সেন্টেন্সের শুরুতে হার্ডলি, স্কেয়ারসলি, রিয়ারলি, বিয়ারলি, সেলডম, নো সুনার, নেভার, নট আনটিল, আর দুইটা জিনিস আছে একটু ভিন্ন। সেটা কি? দেখো এগুলো সব কিন্তু নেগেটিভ ওয়ার্ড, এগুলো সব নেগেটিভ ওয়ার্ড। আর দুইটা আছে সেটা ভিন্ন, সেটা কি? সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, আরেকটা হলো অনলি প্লাস অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন। আমরা যদি কোনো সেন্টেন্সের শুরুতে এই সকল ওয়ার্ডগুলা পাই, তাহলে ওই সেন্টেন্সকে গুরুত্বারোপ করার জন্য আমরা অক্সিলারি ভার্বটা কার আগে নিয়ে আসবো? সাবজেক্টের আগে নিয়ে আসবো। এটাকেই আমরা কি বলি?
ইনভার্সান বলি। ইনভার্সান কেন করা হয়? কোনো একটা সেন্টেন্সকে গুরুত্ব দেওয়ার জন্য, কোনো একটা সেন্টেন্সকে গুরুত্ব আরোপ করার জন্য আমরা ইনভার্সান ইউজ করি। আর ইনভার্সান জিনিসটা কি? কোনো সেন্টেন্সের শুরুতে একদম বিগিনিং অফ দ্য সেন্টেন্স, স্টার্টিং অফ দ্য সেন্টেন্স, ইফ উই গেট হার্ডলি, স্কার্সলি, রিয়ারলি, বিয়ারলি, সেলডম, নো সোনার, নেভার, নট আনটিল, সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অনলি প্লাস অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন, এই সকলগুলা যদি আমরা কোনো সেন্টেন্সের শুরুতে পাই তাহলে কি করব ভাই? অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে নিয়ে আসবো। আমি তোমাদের ইনভার্সানের গল্পটা একটু বলি, তোমাদের এটা অনেক ভালো লাগবে, তোমরা অনেকেই জানো না। আমি যদি আর একটু ক্লিয়ার করি, সবাই একটু দেখো না। আমরা ছোটবেলা থেকেই একটা বাক্য পড়তাম, সেটা কি? স্টেশনে পৌঁছাইতে না পৌঁছাইতেই ট্রেনটি ছেড়ে দিল। কেউ একজন বলো এটার ইংলিশ ট্রান্সলেশন কি হবে? আমি স্টেশনে পৌঁছাইতে না পৌঁছাইতেই ট্রেনটি ছেড়ে দিল। তাড়াতাড়ি বলেন না কি হবে? নো সুনার হ্যাড উই, লেখো ধরো, নো সুনার হ্যাড উই reached the RESCHED reached the station then the train left। এটাই না আমরা ছোটবেলায় পড়েছিলাম। এখন আমার একটা কথা আছে ভাই, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসে। যখন অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসে তখন আমরা লাস্টে কি করি? একটি ইন্ট্রোগেটিভ সাইন দিই না? কিন্তু এই বাক্যে আমরা ছোটবেলা থেকে লিখেছি নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। এখানে উইটা কি ভাই? এখানে তো উইটা সাবজেক্ট, হ্যাডটা কি? হ্যাডটা হলো অক্সিলারি ভার্ব, আর রিচটা কি? মূল ভার্ব। তো এই জায়গায় তো ভাই তুমি অক্সিলারি ভার্বের আগে, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আনছো, এখানে কেন ইন্ট্রোগেটিভ সাইন দাওনি? ছোটবেলায় কেন স্যারকে প্রশ্ন করো নাই? তাড়াতাড়ি বলো। এখানে আমরা ইন্ট্রোগেটিভ সাইনটা দেইনি কারণ এটা ইনভার্সান। ইনভার্সানের বেলায়ও অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনা যায়। কেন? বাক্যটাকে গুরুত্ব দেওয়ার জন্য। দেখো না, আমি স্টেশনে পৌঁছাইতে না পৌঁছাইতে ট্রেনটি ছেড়ে দিল, এই যে গুরুত্ব, তাই না? ধরো আমি বললাম কি আমি ওখানে যাব না, আরেকটা বললাম আমি ওখানে জিন্দিগিতেও যাব না, ওই যে জিন্দিগিতেও যাব না, বাক্যটাকে আরেকটু গুরুত্ব আরোপ করার জন্য আমরা ইনভার্সান ইউজ করব। ইনভার্সানটা কি? এই যে ইনভার্সানটা কোনো সেন্টেন্সের শুরুতে যদি আমরা এই সকল ওয়ার্ডগুলা পাই, ভালো করে মাথায় রাখবা, ইম্পর্টেন্ট। আমি আবারও বলি, কোনো সেন্টেন্সের শুরুতে যদি হার্ডলি, স্কার্সলি, রিয়ারলি, বিয়ারলি, সেলডম, নো সুনার, নেভার, নট আনটিল, সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অনলি প্লাস অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন, এইগুলা যদি আপনি কোনো সেন্টেন্সের শুরুতে পান তাহলে ওই সেন্টেন্সে যে অংশে গুরুত্ব আরোপ করবেন ওই অংশে আগে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব। আমি ক্লিয়ার করতে পারছি কিনা কথা বলেন? ইনভার্সন ক্লিয়ার হয়েছে কিনা? ওকে। তবে ইনভার্সনের ক্ষেত্রে আরও একটা রুলস আছে, এই রুলসটা আপনাদেরকে একটু মাথায়, এই তিনটা রুলস আমি একবারে লিখে দিলাম। আরেকটা রুলস আছে, সেই রুলসটা কি দেখি দিয়েছি কিনা আমি? ইয়েস দিয়েছি। সেই রুলসটা কি শোনেন, আপনি যদি কোনো সেন্টেন্সের শুরুতে নো সুনার পান, স্কিয়ারসলি পান, হার্ডলি পান, এই তিনটা যদি আপনি কোনো সেন্টেন্সের শুরুতে পান তাহলে এরপরে আপনি হ্যাড বসাবেন, হেডের পরে আপনি সাবজেক্ট বসাবেন, সাবজেক্টের পরে ভার্বের থ্রি বসাবেন। তবে এরপরে একটু কেয়ারফুল থাকবেন, কারণ আপনারা সবাই ভুল করেন। সেটা কি? নো সুনারের জন্য THAN দেন। আমি আবারও বলি কিন্তু THAN হবে, ই না কিন্তু। এবার আসেন, স্কিয়ারসলির জন্য কি হবে? হোয়েন হবে। আর হার্ডলির জন্য হোয়েনও হইতে পারে, বিফোরও হইতে পারে। এরপরে সাবজেক্ট প্লাস V2। তাহলে কোনো সেন্টেন্সের শুরুতে যদি নো সুনার, স্কিয়ারসলি, হার্ডলি পাই, এরপরে ম্যান্ডেটরি হ্যাড নিয়ে আসবো, হ্যাডের পরে সাবজেক্ট নিয়ে আসবো, সাবজেক্টের পরে V3 নিয়ে আসবো, এরপরে নো সুনারের জন্য দেন, স্কিয়ারসলির জন্য হোয়েন, হার্ডলির জন্য হোয়েন অথবা বিফোর যে কোনো একটা, এরপরে সাবজেক্ট প্লাস V2। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই ক্লিয়ার হয়েছে কিনা ইনভার্সন পার্টটা? ওকে, এবার আসেন, ইনভার্সন যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখন আসেন আমরা 1 নাম্বার কোশ্চেনটা সলভ করি। দেখি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একটু দেখেন না। 31/1/2026 যে কম্বাইন্ড অফিসার ক্যাশের পরীক্ষা 26 সালেই 4টা পরীক্ষা হয়েছে, তার মধ্যে একটা পরীক্ষাতে কিন্তু ইনভার্সন থেকে চলে এসেছে। একটু বুঝবেন সেটা কি। হার্ডলি হ্যাড হি অ্যারাইভ, সে ওখানে আসতে না আসতেই দেন দ্য মিটিং বিগান, মিটিংটি শুরু হয়ে গিয়েছিল। এখন হার্ডলি, এই যে দেখেন, হার্ডলি থাকলে কি হয়? হার্ডলি থাকলে হয় হোয়েন হবে, নাই বিফোর হবে। এখানে কোনটা আছে? এখানে হোয়েন আছে। হার্ডলি হ্যাড হি অ্যারাইভড হোয়েন দ্য মিটিং স্টার্টেড বা বিগান। সো একের আনসার কি হবে? একের আনসার হবে খ। এবার চলে আসেন, দেখি আমরা বাকিগুলো পারি কিনা। আবার দেখেন, কম্বাইন্ড অফিসার ক্যাশ 31/1/2026, দেখেন না, 31/1/2026 একই পরীক্ষায় 2টা কোশ্চেন আসছে ইনভার্সন থেকে। বুঝলেন কিন্তু, একই পরীক্ষায় 2টা কোশ্চেন। সেটা কি? নেভার আই স সাচ আ বিউটিফুল সাইট। শোনেন, আমি বললাম কি আমি কখনোই ওই ধরনের অত সুন্দর দৃশ্য দেখিনি।
এটা জেনারেল বাক্য। কিন্তু আমি যখন গুরুত্বারোপ করব, আমি বাবার জন্মেও ওই ধরনের সুন্দর দৃশ্য দেখিনি, এইটাকে বলে ইনভার্সান, এইটাকে বলে গুরুত্বারোপ। এই তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে? ঋষি, দেখা যাচ্ছে আমাকে? স্ক্রিন চলে গিয়েছে, নো প্রপস, স্ক্রিনের মতো যাবে, একটু দেখো। ওকে, আসো, স্ক্রিন হঠাৎ করে চলে গেল। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, যারা আমার সাথে ফেসবুকে ছিলা, আমি আবারও বলবো, বাংলাদেশ ব্যাংক, আমাদের যে বাংলাদেশ ব্যাংকের জন্য যে এডি প্রোগ্রামটা আমরা রান করেছি, এটা তোমাদের জন্য অনেক ভালো হবে। তোমরা যদি এই কোর্সটা করতে পারো অল্প সময়ের মধ্যে অনেক ভালো করতে পারবে। হ্যাঁ, অনেক মানে অনেক ভালো করতে পারবে। ক্লিয়ার? সেটা একটু মাথায় রাখবা। চলে গেল কেন হঠাৎ করে? ওকে ঠিক আছে, সো আমরা আসি, আমরা আবার শুরু করি তাইলে। হ্যাঁ, যেটা ছিলাম, তাহলে দেখো না, নেভার, তাহলে নেভার একটু বলো না, আই স সাচ আ বিউটিফুল সাইট, হ্যাভ আই সিন, না ডিড আই স, না আই হ্যাভ সিন, কোনটা হবে? একটু আসি আমি। বাক্যের শুরুতে যদি নেভার নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসে, সো ক নাম্বার বাদ। এবার আসেন ঘ নাম্বারও বাদ। এবার এই দুইটা নিয়ে চিন্তা করব, নেভার হ্যাভ আই সিন, নেভার ডিড আই স। এখন মনে আছে কি না, ডিড, ডিড যদি থাকে তাহলে কি হয়, ভার্বের এক নাম্বার ফর্ম। সো সর জায়গায় যদি সি থাকতো আমি এটা চিন্তা করতাম, এই জন্য আনসারটা নিব আমি খ নাম্বারটা, নেভার হ্যাভ আই সিন, নেভার হ্যাভ আই সিন। এবার আসো 3 নাম্বার, কি বললো দেখো, অ্যাজ সুন অ্যাজ হি স মি, সে যখনই আমাকে দেখেছিল, হি র্যান অ্যাওয়ে, সে আমাকে পালিয়ে গিয়েছিল। তার মানে কি, সে আমাকে দেখা মাত্রই পালিয়ে গিয়েছিল। এটাকে আমি নেগেটিভ কিভাবে করব? এটাকে তোমাকে নেগেটিভ করতে হবে। সে আমাকে দেখা মাত্রই পালিয়ে গিয়েছিল, তার মানে নো সুনার দিয়ে শুরু হয়েছে। এখন স্ট্রাকচার কি, নো সুনার থাকলে এরপরে হ্যাড হবে, হ্যাডের পরে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে V3 হবে, এরপরে কিন্তু THAN, THAN ভুল করলে কিন্তু মার্কার ছেলে মারবো, মাথায় রাখবেন। THAN, সো এখানে THAN নেই, এখানে কই সেটা, এটাও নাই, তাহলে আনসার হবে হয় বি নাই সি। এখন আসেন, নো সুনার হ্যাড হি স, এটাও হয় না, সো আনসার বি নাম্বারটাই ঠিক আছে। স্ট্রাকচার দেখেন, নো সুনার, তারপরে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের 3, তারপরে কি হবে ভাই, দেন, দেন, তারপরে হি র্যান অ্যাওয়ে, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম। দেখেন কতগুলা কোশ্চেন এসেছে। তো 2025-এর কোশ্চেনটা দেখি, জনতা ব্যাংকের আরসি, হার্ডলি, এই সেন্টেন্সের শুরুতেই নেগেটিভ ওয়ার্ড, তাহলে কি হবে ভাই, হার্ডলি আগে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, আর নো সুনার হার্ডলি স্কার্সলি বলছিলাম তো, এরপরে হ্যাড হবে, হ্যাড, হার্ডলি হ্যাড আই ক্লোজড, এটাই ঠিক আছে। এবার আসেন 5 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে, হার্ডলি হ্যাড হি অ্যারাইভড হোয়েন দ্য হাউস কট ফায়ার অ্যান্ড এভরিথিং ওয়াজ রিডিউসড টু অ্যাশেস। এটা আনসারটা কি হবে দেখেন, প্রথমে হার্ডলি আছে, এই হার্ডলি থাকলে কি বলেছিলাম, হ্যাড, ঠিক আছে। এরপরে কি হবে, হি সাবজেক্ট, ঠিক আছে, অ্যারাইভড হোয়েন, ঠিক আছে, দ্য হাউস কট ফায়ার, কোনো সমস্যা নেই। হার্ডলি হ্যাড হি অ্যারাইভড হোয়েন দ্য হাউস কট ফায়ার, কেন, হোয়েনের পরে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম, হাউস কট ফায়ার, কোনো সমস্যা নেই। অ্যান্ড এভরিথিং ওয়াজ রিডিউসড টু অ্যাশেস, এই বাক্যে আনসারটা কি হবে, কথা বলেন না কেন? ডি ফর ঢাকা, নো ইরোর। কতগুলা কোশ্চেন, একটু ভালো করে দেখবেন আপনারা। সুনার দেন হি হ্যাড অ্যারাইভড হিজ ফ্রেন্ডস, যখনই বলতে সুনার দেন হি অ্যারাইভড, সে ওখানে আসতে না আসতেই, হিজ ফ্রেন্ডস অ্যারেঞ্জ রিসিপশন, একটা রিসিপশন পার্টি অ্যারেঞ্জ করেছিল, ইন হিজ অনার ইন দ্য বেস্ট হোটেল ইন দ্য টাউন, এই টাউনের বেস্ট হোটেলে তার অনারের জন্য, সম্মানের জন্য একটা কি করেছিল, পার্টি অ্যারেঞ্জ করেছিল। এখন ভাই এটা কি সুনার হবে না নো সুনার হবে? নো সুনার হ্যাড হি অ্যারাইভড, তারপরে দেন হবে, এ নাম্বার অপশনে ভুল। নো সুনার, এরপরে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে V3, তারপরে দেন। ক্লিয়ার বিষয়টা? ওকে মাই ডিয়ার, এরপরে চলে আসেন লাস্ট কোশ্চেন, সো কমপ্লিকেটেড, মনে আছে কি না? সো প্লাস, এই কমপ্লিকেটেডটা কি, অ্যাডজেক্টিভ, সো প্লাস অ্যাডজেক্টিভ। আপনাদের কি মনে পড়ে আমি দুইটা ভিন্ন দেখিয়েছিলাম, সেটা কি, সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, আর অনলি প্লাস অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন, এই দুইটাও আছে। সো সো প্লাস অ্যাডজেক্টিভ, সো কমপ্লিকেটেড, তাহলে কি হবে, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসবে, ইজ ইন্টারন্যাশনাল ট্রেড টুডে। বাপি ভাইকে দেখো, এই হলো ভাই আমাদের আজকের 1 নাম্বার শিট। আজকে আমি তোমাদের 4টা টপিক উল্লেখ করেছি, একটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, একটা হলো অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, একটা হলো ইনভার্সন, একটা হলো সাবজাংটিভ। প্লিজ বলো এই 4টা টপিক আমি থরোলি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি কিনা? ওকে, সো এইভাবে আমি 5টা ক্লাস নিব। এই 5টা ক্লাসে বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ এক্সাম, BCS, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন, ঢাকা ভার্সিটির IB এর MBA, EMBA,
বিআইবিএম এর এমবিএম সব কিছু কভার করবে ইনশাল্লাহ। এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, আসবে না, আসবে না। এছাড়াও 3টা ভোকাবুলারি ক্লাস নিব, 3টা থেকে 4টা ভোকাবুলারি কিভাবে মুখস্থ করতে হয় সেটাও দেখাবো। একদম কোনো প্যারা নিবা না, জাস্ট চিল মুডে থাকবা। বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষায় ক্যাশ পরীক্ষায় দাও না, ক্যাশ অফিসারের আগে আমি 5টা গ্রামারের ক্লাস নিয়ে নিব। সো এর আগেই দেখবা যে তুমি গ্রামারে কেমন। জাস্ট আমার উপরে বিশ্বাস থেকে জাস্ট এই গ্রামারের ক্লাসগুলো করো, ভোকাবুলারি ক্লাসগুলো করো। ঠিক একইভাবে শুভ্র স্যার, তারেক স্যারও ম্যাথের জন্য একই রকম তারা মানে কনফিডেন্টলি তারা ক্লাস নেবে এবং তারা ওইভাবে লেকচার ম্যাটেরিয়াল প্রোভাইড করবে। একইভাবে বাংলা, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সবগুলাই হবে। সো সাধারণ জ্ঞান, বাংলাদেশ ব্যাংকের যে কয়টা কোর্স আছে, ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, বাংলা, ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল নলেজ, সব প্যাকেজ মাত্র 550 টাকা বা 525 টাকায়। সেটা একটা গ্রেট অপরচুনিটি। আমি তোমাদেরকে বলবো যদি সুযোগ থাকে অবশ্যই তোমরা এই কোর্সটা করে নিবা। একদম অন্যরকম একটা কোর্স এটা। হ্যাঁ, সো অলরেডি আমাদের ইংলিশ আজকে 1 নাম্বার ক্লাস হয়ে গেল, ম্যাথেরও একটা ক্লাস হয়ে গিয়েছে। সো আমি ইনশাল্লাহ খুব দ্রুত আমরা ক্লাস নিব এখানে। হ্যাঁ, ওকে বাপি ভাই প্লিজ। এটা শুনেন, এটা হচ্ছে এডি পরীক্ষাটা আমরা টার্গেট করছি হচ্ছে পরীক্ষাটা হতে পারে 17 জুলাই। ওকে, যদি আরও বেশি সময় পান আরও বেশি ক্লাস দিব, সমস্যা নাই। তবে রিকোয়েস্ট থাকবে সুমন স্যারের ক্লাস, শুভ্র স্যারের ক্লাস, তারেক স্যারের ক্লাস এগুলো বারবার করবেন। শুনেন, গতকালকে সোনালী ব্যাংকের সুপারিশপ্রাপ্ত একজন সিনিয়র অফিসার, তাকে আমি অনেস্টলি, কারণ ব্যবসা তো শুনেন, এই ব্যবসা তো আমাদের টিকে রাখতে হবে, কারণ আমরা ব্যবসায়ী, ব্যবসা যে কোনোভাবে টিকাইতে হবে। তাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি একটু আমাকে পরামর্শ দেন, সেটা হচ্ছে আপনি তো আমাদের অনলাইন বেসের স্টুডেন্ট ছিলেন, আপনি জাস্ট আমাদের বলেন আমাদের ল্যাকিংসগুলো কী কী, এগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। যখন আমরা ল্যাকিংস ধরবো, এই ল্যাকিংসগুলো কি সমাধান করব, তখন কিন্তু অটো প্রতিষ্ঠান ভালো চলবে। সে আমাকে কয়েকটা পয়েন্ট বলছে, দারুণ পয়েন্ট। সে বলছে দেখেন আমি সিনিয়র অফিসার হয়েছি, আমি আপনাদের সিটের বাইরে কোনো কিছু পড়ি নাই, আমি সুমন স্যারের ক্লাস, শুভ্র স্যারের ক্লাস, তারেক স্যারের ক্লাস, আমার হ্যান্ড নোট দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। ওনারা যেখানে যা বলছে সব আমি নোট করে ফেলছি, এবং আমি কিন্তু সিনিয়র অফিসার হয়েছি। তার কথা ছিল যে ক্লাসগুলো শুধু ভালো করে করতে বলেন স্টুডেন্টদের, আর লেকচার শিটগুলো ভালো করে পড়তে বলেন। আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বই পড়ার দরকার নাই রে ভাই, স্যাররা জানে কি পড়াইতে হবে। দেখেন প্রত্যেকবারই পরীক্ষার পরে সুমন স্যার লাইভে চলে আসে, কোন পেজ থেকে কোন শিট থেকে কত নাম্বার রুলস কমন পড়ছে। তাহলে এগুলো যেহেতু দেখাই দিচ্ছে, তাহলে আপনাদের দ্বিমত হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য রিকোয়েস্ট করব শুধু ক্লাসগুলো ভালো করে করেন, এবং করলে হবে না আজকে আপনি লিখে সব কিছু লিখে রাখলেন, রিভিশন করলেন না, পড়লেন না, আর তাহলে কেমনে পারবেন। এই জন্য আমি সরাসরি কমন পড়ে না, নাম আছে বাপ্পি, বাপ্পি কাইটা রহিম দিয়ে দিছে, করিম দিয়ে দিছে, অথবা রহিম করিম আছে কাইটা বাপ্পি দিছে, এটা তো কমন পড়ে না, এরকম না, একই তো রুলসে আসছে। এই জন্য আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন। এডি ক্র্যাশ ব্যাচ সুপার ডুপার একটা সার্ভিস পাবেন। পরীক্ষার ডেট দিয়ে দিব, 3টা মডেল টেস্ট নিব, কয়েকটা ক্লাস হয়ে যাক, ঠিক আছে? কয়েকটা ক্লাস হয়ে গেলে পরীক্ষা দিতে মজা পাবেন, পরীক্ষায় অনেক কিছুই পারবেন। দেখেন আমরা আপনাদের সাথে একটা কমিটমেন্ট করেছি। কি কমিটমেন্ট? এডি ক্র্যাশ ব্যাচ। ও আর একটু বলি, এই এডি ক্র্যাশ ব্যাচ আজকে এই যে যারা যুক্ত আছেন তারা যুক্ত তো হয়েই গেছেন, আমরা কিন্তু 1250 টাকার নিচে আর নিব না। আপনি এডি ক্র্যাশ ব্যাচে ভর্তি হইতে হবে 1250 টাকা দিয়ে। তবে আজকে যারা যুক্ত ছিলেন স্যারের ক্লাসে, এই ক্লাসটা শেয়ার দিয়ে কি করবেন, ক্লাসটা শেয়ার দিবেন, স্ক্রিনশট দিবেন, তাহলে আপনার কোর্স ফি হয়ে যাবে 525 টাকা। কথা ক্লিয়ার? দেখেন তাহলে আপনাদের সাথে আমাদের একটা কমিটমেন্ট আছে এডি ব্যাচে, এডি ক্র্যাশ ব্যাচ। কয়টা ক্লাস বলছি? কয়টা? 30টা। এই 30টা ক্লাস 31টা, 32টা, 33টা হইতে পারে, কিন্তু 28, 29টা হবে না। কথা কি বোঝা গেছে কিনা? এই 31টা ক্লাস 31, 32, 33 হইতে পারে, কিন্তু 28, 29 হবে না। তার মানে ক্লাস বেশি দিব, কম দেওয়ার কোনো সুযোগ নাই। এরপরে আর কি বলছি? আর বলছি সে মডেল টেস্ট নিব 3টা, মডেল টেস্ট নিব 3টা। যদি সময় পাই এই 3টা মডেল টেস্টের বাইরে আমি কথা দিচ্ছি একটা সাম্প্রতিক পরীক্ষা হবে, সাম্প্রতিক বিষয়ের। কেন? ওইখান থেকে বেশ কিছু কমন পাবেন। এই জন্য সাম্প্রতিক বিষয়ের উপরে একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা, আমি কিন্তু কথা দিচ্ছি না। 3টা মডেল টেস্ট 100% পাবেন। এর বাইরে একটা যোগ হইতে পারে, সেটা কি? সেটা হচ্ছে কারেন্ট ইস্যু, সিআই কারেন্ট ইস্যু। তবে
80% শিওর থাকেন পরীক্ষাটা নিব, আর 20% যদি পরীক্ষা কোনো কারণে দেখা যায় এক সপ্তাহ আগায় দিল অথবা কোনো কারণে টাইম পাইলাম না, তাইলে এটা নিতে পারবো না। তবে আপনারা রিকোয়েস্ট করলে অবশ্যই নিব, ঠিক আছে? কারা কারা এই সাম্প্রতিক পরীক্ষার পক্ষে দেখি কে কে আছে? সাম্প্রতিক একটা পরীক্ষা নিবে 100 মার্কসের, কে কে আছে দেখি? পক্ষে কয়জন? 50 জন দ্বারাই গেলে এই পরীক্ষাটা হবে 100%, যান কথা দিলাম। ওকে, এই যে সবাই লিখতেছে ইয়েস ইয়েস, সবাই খালি ভালো সার্ভিস হয়। আচ্ছা, তাহলে এই এডি ক্র্যাশ করছে, এখন থেকে একদিন পর পরই ক্লাস হবে, একদিন পর পরই, কিছুদিন আবার ডাবল ক্লাস হবে, আবার প্রত্যেক দিনই ক্লাস হবে। এই চাপটা নেওয়ার মানসিকতা থাকতে হবে, কথা ক্লিয়ার? প্রত্যেক দিনই ক্লাস হবে, কিছুদিন আছে সকালেও একটা হবে বিকেলেও একটা হবে। এই চাপ নেওয়ার মতো কি থাকতে হবে? মানসিকতা থাকতে হবে, প্লিজ। আবার বলবেন যে সকাল বিকালে ক্লাস দিচ্ছেন, ডাবল ক্লাস দিচ্ছেন, নো, এগুলো বললে হবে না, ঠিক আছে? আচ্ছা, ম্যাথ লেকচার 2 তারেক স্যারের গতকালের ক্লাসটা ওকে আপলোড দিয়ে দিচ্ছি একটু পরে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই এডি কোর্সে দেখেন, এডি কোর্সে আপনারা যারা ভর্তি হবেন আজকের এই সেশনটা শেয়ার করে দিবেন। আমাদের কোর্স ফি হচ্ছে 1250 টাকা, আমাদের কোর্স ফি কত? 1250 টাকা। কিন্তু এই সেশনটা শেয়ার করে দিবেন, স্ক্রিনশট আমাকে দিলেও হবে, পেজে দিলেও হবে। আপনার জন্য কোর্স ফি কত? আপনার জন্য কোর্স ফি মাত্র হচ্ছে 525 টাকা। কথা কি বোঝা গেছে কিনা? 525 টাকা নিজের জন্য ইনভেস্ট করতে হবে। বলেন এখন কে কে যেন কি বলতে চাইলেন, বলেন ভাই, বলেন, একজন বলেন। পিডিএফ ঠিক মতো পাচ্ছেন কিনা আমাকে জানান, পিডিএফ গুলো ঠিক মতো পাচ্ছেন কিনা? আচ্ছা, একজন লিখছে ক্লাস ঠিক মতো আপলোড হয় না, বিষয়টা দেখবেন। ওকে, ক্লাসটা এখনই দাঁড়ান আপলোড দিয়ে দিচ্ছি, এখনই জিজ্ঞেস করি কথা সত্য আছে কিনা। এই ওকে ভাইয়া, ঠিক আছে। এই যে গতকালকে তারেক স্যারের ক্লাসটা গেছে আপলোড, এই ক্লাস চলে গেছে তো ভাই আমার। এই চন্দন দেব ক্লাস চমৎকার ভাবে আপলোড হয়ে গেছে, হ্যাঁ একটু দেখে নেবেন প্লিজ। এটা রাত্রে যখন ক্লাস হয়, ক্লাস শেষ হচ্ছে 10টা বাজে, তখন ওই সময় তো আমরা থাকি না, 10টা বাজলে সাধারণত আমরা চলে যাব, পরের দিনে এসে আপলোড দিয়ে দিই। হ্যাঁ প্লিজ একটু জানাবেন, যেইখানে যার যত প্রবলেম আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। এডি ক্র্যাশ ব্যাস নিয়ে কোনো কথা হবে না, সুপার ডুপার সার্ভিস হবে। 01896 22 42 10, ঠিক আছে? এটা হচ্ছে আমার নাম্বার, বাপ্পি দাস, BAPPI বাপ্পি DAS, বাপ্পি দাস। কথা কি বোঝা গেছে কিনা? ওকে, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যত প্রবলেম আছে। এডি ক্র্যাশ বেসে কোনো প্রবলেম শোনার সুযোগ নাই, কারণ আপনাদের সেকেন্ডে প্রবলেম কি করব, সলভ করে দিব। এই শীট পিডিএফ লিংক দিয়ে দিবনি সমস্যা ভাইরে, লিমন হোসেন ভোকাবের 8টা শীট দেওয়া হয়ে গেছে, পেজেও দেওয়া হয়ে গেছে, বিভিন্ন জায়গায় দেওয়া হয়ে গেছে। আপনি হয়তো কোনো কারণে মিস করছেন, আপনাদের গ্রুপে দিয়ে দিব, কথা ক্লিয়ার? আপনাদের এডি ক্র্যাশ বেসে একটু পরে দিয়ে দিবে ভোকাবুলারি শীটগুলো, তাহলে এটা ভালো করে পড়ে নেবেন। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কয়দিন প্রচুর স্টাডি করেন। এই 17 জুলাই যদি পরীক্ষা হয়, আজকে কয় তারিখ বলেন? আজকে হচ্ছে 26 তারিখ, তাহলে সময় পাবেন 4 দিন আর 16 দিন, 20 দিন। এই 20 দিনে সুপার ডুপার একটা রুটিন হবে আপনার নিজের মতো। আর আমাদের ক্লাস তো করবেনই ভাই, ব্যাংকের ক্লাস যখন, হ্যাঁ ব্যাংক জবের জন্য সলিউশন এই ব্যাংক জবের জন্য যে কিনবেন, কোশ্চেন ব্যাংক কিনবেন, এইটা আপাতত কেনার দরকার নাই। নতুন 2টা সাবজেক্ট যুক্ত করছে, কোনটা অ্যানালিটিক্যাল স্কিল আর হচ্ছে ব্যাংকিং ফাইন্যান্স নলেজ। এই 2টা অ্যাড করে দিয়ে কোনো বই এ পর্যন্ত বের হয় নাই। কয়েকদিন পরে ঢাকা পাবলিকেশনের একটা বই আসতেছে, ঢাকা পাবলিকেশনসের একটা বই, খুবই দুর্দান্ত একটা বই, এইটা কয়েকদিন পরে আসতেছে, এই জন্য একটু ওয়েট করতে হবে প্লিজ। হ্যাঁ, আপাতত কেনার দরকার নেই, আপাতত আমাদের লেকচার শিট, শুধু শিট। আচ্ছা বলেন প্লিজ, কে যেন বলতেছিলেন কিছু? পরীক্ষার ক্লাসগুলো যে হয়, এগুলা যদি একটু আগে নোটিশ দেওয়া হয় তাহলে সুবিধা হয়, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে আর কি। আচ্ছা ভাইয়া, নোটিশটা হচ্ছে আমি বলি 1 তারিখ থেকে পুরা মাসের রুটিন পাবেন, যে 1 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত কে কোনটা ক্লাস নেবে সব কিছু রুটিন পেয়ে যাবেন। এই কয়েকদিন জাস্ট আমরা একটু আগে জানাই দিচ্ছি, একদিন আগে, যেমন আজকে ক্লাস গতকাল জানতে পারছেন,
আগামীকাল ক্লাস, আজকে জানতে পারবেন। ঠিক আছে ভাই, একটু জাস্ট নোটিশ দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর হচ্ছে এডি ক্রাশ ব্যাচের কি 3টা ক্লাস হয়ে গেল, 2টা ম্যাথ আর একটা ইংলিশ আজকে শোনার জি পরে জি, ক্লাসটা কি- হ্যাঁ তিনটা, 2টা ম্যাথ একটা তো ইংলিশ। ম্যাথের মতন এটারও কি পিডিএফ পাবো না? এই পিডিএফ অলরেডি ভাইয়া, পিডিএফ অলরেডি চলে গেছে আপনার গ্রুপে, আচ্ছা দেখে নেন। হ্যাঁ, আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করার আছে, সেটা হচ্ছে আপনাদের যে শীটগুলো আছে, আমি 1250 টাকা দিয়ে শীটগুলো কিনছিলাম। 1250 না তো, 1310 টাকা। যদি আমি ক্লাসে পড়াগুলো পড়ি, ক্লাসে শীটগুলো পড়ি, আচ্ছা, প্রথম মেসেজ বলি, আপনি হয়তো সৌভাগ্যবান, আমরা লেকচার শিট বিক্রি বন্ধ করে দিছি, লেকচার শিট বিক্রি হয় না। আপনি কেমনে নিছেন আমি জানি না 1250 টাকা দিয়ে, যাই হোক এখন আমি গত শুক্রবারে নিয়ে আসছি। আচ্ছা খুব ভালো করছেন, এখন থেকে আর লেকচার শিট বিক্রি হবে না কখনোই টার্নিং পয়েন্টের। হ্যাঁ, যারা কোর্সে যুক্ত হবে তারা পাবে। আপনি শুধু ম্যাথ ইংলিশের জন্য কোনো দিকে তাকাবেন না, শুধু আমাদের লেকচার শিট, বিলিভ করেন এত ভালো শিট ম্যাথ আর ইংলিশের জন্য, সুপার ডুপার, এগুলো পড়েন। যেগুলো এখন গ্রুপে দিচ্ছেন, ওই যে আমাদের এডি গ্রুপে দিচ্ছেন, ওগুলাই শুধু ওগুলা ফলো করতে আসলে সময় শেষ হয়ে যায়, এইজন্য আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ ওকে ওকে, ওই যে শীট কিনছে, এগুলো পড়ার দরকার আছে কিনা? না ওইগুলো অবশ্যই পড়বেন ভাই। এগুলো তো আমরা কি করছি, এগুলো হচ্ছে লাস্ট টাইমে যেটা করতে হয়। দেখেন আমি কিন্তু বারবার একটা কথা বলছি যে নতুন যারা মাত্র শুরু করতেছেন তারা এই ব্যাচে আসবেন না। কেন? আপনাদের যাদের পড়ালেখা আছে মোটামুটি তারা এই কোর্সে আসবেন। কোর্সে আসলে কি হবে, এই যে ম্যাথগুলো এখন করাচ্ছে এগুলো এক্সট্রা অর্ডিনারি, এগুলো কিন্তু আবার শিটে পাবেন না। স্যার যখন এখন রুলস দেখাচ্ছে, এই রুলসগুলো ব্যতিক্রম রুলস, এডিতে এই রুলসগুলো আসে। এই জন্য এখন যা দেখাবে, মনে করেন আপনার প্রিপারেশন এই পর্যন্ত চলে যাবে, একটা ভালো লেভেলে চলে যাবে। ক্লাসগুলো করেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে।